আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এইবার আমরা আপনাদের জন্য একটি কোরিয়ান থ্রিলার ড্রামা নিয়ে এসেছি, যেই ড্রামাটির নাম টেল মি হোয়াট ইউ স। ড্রামাটিতে দেখানো হয়েছে সুইয়ং মেয়েটি ভয় পেয়ে বা নার্ভাস হলে যা কিছু দেখে সব কিছুই তার মাথার মধ্যে গেঁথে যায়। সে হুবহু সেগুলো বর্ণনা করতে পারে। তো সেই মেয়েটি ছোটোবেলায় তার মা হারায় এবং হারানোর পর থেকেই সে পণ করে কিভাবে মায়ের খুনিকে ধরবে, আর তারপরেই সে কিন্তু একজন পুলিশ অফিসার হয়ে যায়। তার স্বপ্ন সে রিওতে যোগ দিবে, অর্থাৎ রিজনাল ইনভেস্টিগেটিং যে ইউনিট রয়েছে সেখানে। আর রিওর যে দক্ষ পুলিশ ইন্সপেক্টর তার ফিয়ন্সেকে মেরে ফেলে এক সাইকো কিলার। সিনিয়র অফিসার হিয়নজি আর সুইয়ং একত্রে সাইকো কিলারকে ধরার এক প্রচেষ্টায় নামে এবং সে রিওতে যোগও দিয়ে দেয়। এখন দেখা যাবে এই নাটকে সে কি পারবে সাইকো কিলারকে ধরতে। পুরো থ্রিল আর মাথা নষ্ট করা টুইস্টে ভরা নাটকটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। পর্ব একের শুরুতেই আমাদেরকে 2000 সালে দেখানো হয় একটি স্কুল ছুটি হচ্ছে এবং সেখানে সুইয়ংকে দেখানো হয়। সুইয়ং তখন বৃষ্টি হচ্ছে, স্কুল থেকে বের হতে পারছে না। তার বান্ধবীর ছাতা নিচে সে যখন যাচ্ছে তখন রাস্তার ওপাশ থেকে তার মা তাকে ডাকতে থাকে। তার মা আসলে কথা বলতে পারে না। বান্ধবী বলে, দেখো তোমার মা ডাকছে, কিন্তু সে বলে না, বলে সেখান থেকে সে দৌড় দেয়। আর তখন তার মাও রাস্তা ক্রস করে ওইদিকে যাওয়ার সময় তার মাকে একটি গাড়ি অ্যাক্সিডেন্ট করে, আর তার মা রাস্তার উপরেই পড়ে যায়। তখন কিন্তু রাস্তায় রেড লাইট জ্বলছিল, অর্থাৎ আইন লঙ্ঘন করে গাড়িটি তার মাকে ধাক্কা দিয়ে চলে যায়। আর সুইয়ং এই দৃশ্যটি দেখে কাঁদতে থাকে। তার মা তাকে হাত দিয়ে দেখায়, ওই ছাতাটা তুমি নাও, নিয়ে সেখানেই পড়ে থাকে। আর সব লোকজন সেখানে ছুটে আসে। হসপিটালে দেখানো হয় সুইয়ং বসে কাঁদছে, আর সেখানে পুলিশ অফিসারের কাছে তার বাবাও দৌড়িয়ে আসে। তার বাবাও কথা বলতে পারে না। সুইয়ংয়ের বাবা মা দুজনাই আসলে কথা বলতে পারে না। তার বাবা বলছে যে কি হয়েছে, আমি তার হাজব্যান্ড, কিন্তু কিছুই বুঝতে পারছে না পুলিশ অফিসার। তখন মেয়েটি এসে বুঝিয়ে দেয় তার বাবা কি বলছে। এদিকে তার বাবাকে তার পুলিশ কিছু বলতেই সেখানে ডক্টর এসে জানায়, আমরা চেষ্টা করেছি কিন্তু মারা গেছে তিনি। তখন সুইয়ং কান্নায় ভেঙে পড়ে, আর তার বাবা পুলিশের পা ধরে বলে, কিছু একটা করুন, আমার ওয়াইফকে বাঁচান। তার বাবা বলে, আমি তো তাকে বাঁচাতে পারবো না। তখন মেয়েটি বলে, যাবেন না প্লিজ, আমি দেখেছি সব। মেয়েটি তার বাবাকে বলে, হ্যাঁ আমি কার্ডটি দেখেছি। এরপর সে মনে করার চেষ্টা করে সে এক্স্যাক্টলি কী দেখেছিল এবং হুবহু সব কিছু বলতে পারে, ইভেন কারের নাম্বারটি সহ সে সঠিকভাবে বলতে পারে পুলিশের কাছে। পুলিশ অফিসার বলে, ফাজলামো করছো না তো? সে বলে, না, ওই গাড়ির মধ্যে একজন বাচ্চা ছিল আর আরেকজন বয়স্ক, তার মাথায় একটা কালো হ্যাট ছিল। এই প্রথম সুইয়ং আবিষ্কার করে যে সে আসলে যা দেখে তাই হুবহু বর্ণনা করতে পারে, কোথাও কোনো রকম মিস হয় না, অর্থাৎ তার মেমোরিতে সব কিছুই থেকে যায়। এরপরে আমাদেরকে 20 বছর পরে দেখানো হয় 2020 সালে। সুইয়ং বড় হয়ে পুলিশ ফোর্সে যোগ দিয়েছে এবং সে দুজন ব্যক্তিকে সাহায্য করছে তাদের ছাগল ধরাতে। অনেক কষ্টে সে ছাগল ধরতে সমর্থ হয় এবং তারপর তার কলিগের গাড়িতে এসে বসলে যেতে যেতে সেখানকার সবাই তাকে ধন্যবাদ জানায়। আর সে থাম্বাতে দেখে একটি মিসিং রিপোর্ট, অর্থাৎ একটি মেয়ে হারিয়ে গেছে, সেই মিসিং লিফলেট লাগানো আছে। এরপরে সুয়ংয়ের বাবাকে দেখানো হয়। তার বাবা তার মেয়ের জন্য অপেক্ষা করছে। মেয়ে আসা মাত্রই খাবার রেডি করে দিয়েছে, আর মেয়ে তো এত খাবার দেখে অনেক খুশি, বলে আজ কোনো বিশেষ দিন কিনা। তার তো মনেই নেই। কিছুক্ষণ পর তার মনে পড়ে ক্যালেন্ডার দেখে আজ তার মায়ের জন্মদিন। বাবাকে সরি বললে বাবা বলে, কোনো সমস্যা নেই, তুমি তো ব্যস্ত থাকো। আর তোমার ওই পরীক্ষার কি হলো? তুমি তো মুচং মেট্রোপলিটন পুলিশ স্টেশনে যেতে চাও। সে বলল যে পরীক্ষা তো ভালোই দিয়েছি, কিন্তু কেন জানি হচ্ছে না। এই সময় তার বাবা টিভি চালু করলে সেখানে সেই আবারও হারিয়ে যাওয়া মেয়ের সংবাদ প্রচার করা হয়। তার বাবা কথা বলতে পারে না, ইশারাই বলে, আমি জানি তুমি অনেক ট্যালেন্ট, তুমি অবশ্যই মুচংয়ে যাবা এবং রিওতেও কাজ করবা। রিও হচ্ছে রিজনাল ইনভেস্টিগেশন ইউনিট। এরপরে দেখানো হয় বাইরে একজন ব্যক্তি বৃষ্টির মধ্যে ছাতা ধরে একটি জায়গাতে পানি দিচ্ছে, আর সেই সময় হঠাৎ করে তার চোখে পড়ে একটি সুটকেস এবং সুটকেসটি দেখে সে ভালো করে খেয়াল করতে চাইলে দেখে একটি কাটা হাত, রক্তাক্ত হাত বের হয়ে আছে। আর সেখানে সে চিৎকার করে ওঠে। সেই সময় ফোন করে পুলিশ স্টেশনে। সেই সময় দায়িত্বরত ছিল সুয়ং। ফোন রিসিভ করলে স্টেশন থেকে কাউকে যেতে বলা হয়। তখন তার সহকর্মী এলে তাকে বলে, প্রধানকে জাগাতে পারলাম না, সুতরাং আমি নিজেই যাচ্ছি। সুয়ংকে সে সাবধানে যেতে বলে, আর থানাতে সে পাহারারত থাকে। তো সুয়ং একেবারে রেইনকোট পরে রেডি হয়ে সেখানে গিয়ে লোকটিকে জিজ্ঞেস করলে লোকটি তখন হাত ইশারায় তাকে দেখিয়ে দেয় আসলে কোথায় দেখেছে।
সে তখন লাইট দিয়ে সেটি দেখতে থাকে একটি স্যুটকেস এবং খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে। ওই হাত বের হওয়া দেখে তার মায়ের সেই যে পড়ে গিয়েছিল অ্যাক্সিডেন্ট করার পর হাতের কথা মনে হয়, একটু অস্বস্তিতে পড়ে, নার্ভাস ফিল করে। আবার সে ফোন করে পুলিশ স্টেশনে জানায় যে পুরো টিম নিয়ে আসো, কারণ এটি মনে হচ্ছে কারো একটি লাশ। এরপর সেটির ছবি তুলতে থাকে আর কাছে গিয়ে ভালো করে দেখতে থাকে এভিডেন্সগুলো। কিন্তু হঠাৎ করে তার পা পিছলিয়ে সে একেবারে সেইখানে পড়ে গিয়ে একদম মেয়েটির কাটা মাথার কাছে গিয়ে পড়ে আর একবারে চিৎকার দিয়ে ওঠে। এর মধ্যে থানা থেকে পুরো টিম চলে আসে এবং সুয়ংকে সেখান থেকে উদ্ধার করে। আর সুয়ংকে তার সিনিয়র বকাঝকা করতে থাকে যে তুমি কি জানো না যে এভিডেন্স কোনো নষ্ট করতে হয় না, আর তুমি কিনা সেখানেই পড়ে গেলে, এটা কি হলো? পুরা এভিডেন্স তছনছ হয়ে গেছে, কারণ সুটকেস থেকে সব কিছুই বের হয়ে এসেছে, কাটা হাত পা সব। ফরেন্সিক টিম এসে সেখানে অলরেডি ছবি তোলা শুরু করেছে এবং এভিডেন্স সংগ্রহ করা শুরু করেছে। সোয়ং কিছু বলতেই যাবে যে সে তার ফোনে অলরেডি ছবি তুলে রেখেছে এবং কিন্তু তার সিনিয়র বকতেই থাকে। মোবাইল বের করে সে সিনিয়রকে দেখাতে দিলে মোবাইলটা আসলে অনই হয় না। সে পড়ে গিয়ে মোবাইলটাকেও নষ্ট করে ফেলেছে। সিনিয়র তো আরও রেগে যায়, বলে একটা অ্যাপোলজি লেটার লিখে ফেলো। আর তখনই সেখানে ফরেন্সিক টিমের একজন এসে একটি প্যাকেটে বলে আমরা সেখানে একটি মিন্ট ক্যান্ডি পেয়েছি সেই লাশের কাছে। এটা দেখে তো সবাই অবাক হয়ে যায়, ভোর হয়ে যায়, সেখানে সকাল হয়ে যায়, অনেক ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সব কিছু। আর সেই সময় সেখানে সিনিয়র টিম অর্থাৎ রিওয়ের টিম লিডার চলে আসে। টিম লিডারকে দেখে তাকিয়েই থাকে শুধুমাত্র সে, কারণ তারও ইচ্ছা, স্বপ্ন এরকমই হতে চায়। এসেই তিনি সরাসরি দেখতে থাকে এভিডেন্সের অবস্থা দেখে তো খুবই তিনি নারাজ হন যে এরকম কেন হয়েছে। তখন পুলিশ ইন্সপেক্টর বলে যে আসলে এভিডেন্স নষ্ট হয়ে গেছে, কারণ আমাদের টিমের একজন মেম্বার এখানে পড়ে গেছে ছবি তুলতে গিয়ে, কিন্তু সেই ছবিগুলো আমরা দেখতে পারিনি। তারপরে তাকে দেখানো হয় সুয়ংকে। সুয়ং তাকে স্যালুট করলে এমনভাবে তিনি তার কাঁধে হাত রাখেন, সুয়ং তো একেবারে অসুস্থ হয়ে যায়। বলে তুমি কি সেটাও শেখো নাই যে এভিডেন্সগুলোকে অ্যাজ ইট ইজ রাখতে হয়? লোকাল থানায় টিম লিডারকে দেখানো হয় এবং এখানে তারা বেশি চিন্তিত, কারণ এই পেপারমিন্ট ক্যান্ডিটা কেন এখানে থাকলো, আর 5 বছর আগের খুনের সাথে একেবারে হুবহু মিল। রিজনাল ইনভেস্টিগেশন ইউনিটের দাবি মতে 5 বছর আগে পেপারমিন্ট ক্যান্ডির সিরিয়াল কিলার মারা গেছে, সুতরাং আবার কোথা থেকে আসলো? আর এদিকে সুয়ংকে দেখানো হয় সে বসে আছে থানায় এবং সেখানে তাকে একটা বিবৃতি লিখতে হবে। কলম নিয়ে লিখতে যাবে, বেচারার কলমটাও পড়ে যায়। তখন সে কলম নিতে নিচে বসতেই সেই রুমের মধ্যে চলে আসে সেই থানা প্রধান, রিও প্রধান এবং তার প্রধান। তারা তিনজন মিলে কথা বলতে থাকে যে আসলে এটা নিয়ে কি করা যায়। রিও প্রধান হুয়াং জানায় যে সেখানে এভিডেন্স কিছুই নেই, সব কিছু নষ্ট হয়ে গেছে, কেসটা সলভ করা সহজ হবে না, কারণ আমাদের যে এভিডেন্সগুলো দরকার ছিল সেগুলোই নেই। আর তাদের কথাগুলো বসে বসে শুনতে থাকে তখন সেখানে সুয়ংয়ের প্রধানকে জবাব দিতে বলা হয় যে ঘটনাস্থলে কে আগে গিয়েছিল, কে সেটি দেখেছে, কেনই বা এভিডেন্স নষ্ট হয়ে গিয়েছিল। তখন থানা প্রধান খুব রেগে যায়, বলে কে এটা করেছে? বলে টেবিলে থাবা মারলে মাথায় ব্যথা পেয়ে যায় তখন সুয়ং। তারপর তারা দেখে সুয়ং নিচে আছে। তার প্রধান বলতেই যাবে যে সুয়ং এই এভিডেন্স নষ্ট করেছে, কিন্তু তখন সুয়ং সেখানে বের হয়ে বলতে থাকে যে সে আসলে অনেক সরি। এরপর সুয়ং বলে যে আমি যা দেখেছি সেদিন আমি সব কিছু আপনাদেরকে বর্ণনা করে বলতে পারবো। তখন তার প্রধান বলে আবারও তোমার সেই মেমোরি নিয়ে এসেছো? কিন্তু রিও প্রধান তাকে বর্ণনা করতে বলে, আর থানা প্রধানও তাকে পারমিশন দিলে তখন আর তার প্রধানের কিছু বলার থাকে না। সে তখন আঁকিয়ে সুটকেসটি কীরকম দেখেছিল, সুটকেসের পাশে কীরকম ছিল এবং কিভাবে সুটকেসের চেন কতটুকু খোলা ছিল বা কিভাবে হাতটা বের হয়েছিল সব কিছুই বলতে থাকে। আর সেখানে জুতোর ছাপটা কীরকম থেকে শুরু করে সব। এরপর মোবাইলের মেমোরি উদ্ধার করে সেখানে এসে একজন যখন ছবি দেখাতে থাকে হুবহু তার বর্ণনার সঙ্গে মিলে যায়। তখন রিও প্রধান বলে যে ঠিক আছে, আমরা এই কেসটি রিওতে নিয়ে নেব এবং আমরা এটি সলভ করার চেষ্টা করব। রিও প্রধান গাড়িতে যেতে যেতে ফোন করে একজন অফিসারকে। অফিসার ফোন ধরলেই বলে যে আবার সেই পেপারমিন্ট ক্যান্ডি পাওয়া গেছে এবং হুবহু 5 বছর আগের মতোই কিলিং। এটা নিয়ে তুমি কি বলছো? সিন কাট করে সুয়ংকে দেখানো হয় তার থানায় সে যেতে তাকে তার চিফ বকাঝকা করতে থাকে, বলে আমি একটু ঘুমিয়েছিলাম আর এর মধ্যেই উল্টাপাল্টা করলে তোমার তো এবার স্বপ্ন পূরণ হবে, বস্তা প্যাকিং করে ফেলো, তোমাকে যেতে হবে মুচং মেট্রোপলিটন থানাতে। সুয়ং জানায় হ্যাঁ, তার মুচংয়ে বিশেষ করে রিওয়ে জয়েন করার স্বপ্ন ছিল, কিন্তু তাই বলে এমনভাবে যে তাকে যেতে হবে একটা অকারেন্স ঘটার পর এটা সে ভাবতে পারেনি। এরপরে আমাদেরকে মুচং মেট্রোপলিটন পুলিশ স্টেশনে দেখানো হয়। টিম লিডার হুয়াংদা এসে রুমের মধ্যে ঢুকে প্রথমে ইনস্ট্রাকশন দিয়ে কোনো
অ্যাড্রেস এবং ঠিকানাগুলো ঠিকমতো দেখে নিয়ে তার রুমে চলে যায় কারোর সঙ্গে কথা না বলে। এটা দেখে অন্যান্য দুজন সহযোগী বেশি চিন্তিত হয় কেন তার মুড অফ। আর সে তো তার রুমে গিয়ে তখন সুয়ংয়ের ফাইলটি বের করে দেখে এবং সেখানে দেখে যে সে রিওতে অ্যাপ্লাই করেছিল, কিন্তু তার বাবা মা ডিফ অ্যান্ড ডাম হওয়ার কারণে সে বাদ পড়ে গেছে। এরপর তার পাশে থাকা একটি ছবির দিকে যে তাকায় সেখানে 3 জনের ছবি ছিল। এরপর থানাতে এক দঙ্গল লোককে প্রবেশ করানো হয় এবং থানাতে কেওয়া সৃষ্টি হয়ে যায়। আর সেখানে এসে প্রবেশ করে সেই সময় সুয়ংও মেট্রোপলিটন মুচং থানা। এইখানে আসায় তার স্বপ্ন ছিল। যেতে যেতে সেই মিসিং লিস্টটিও আবারও সেই লিফলেটগুলো দেখতে দেখতে সে চলে যায়। থানার মধ্যে প্রবেশ করে কাকে কি বলবে বুঝতে পারছে না প্রথমত। পরে একজন পুলিশ ইন্সপেক্টর নিজে থেকেই বলে, তুমি কি চাও? সে বলে, আসলে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। আর তখন তাকে সামনের টেবিলে বসতে বলে সে চলে যায়। সামনের টেবিলে বসা মাত্র সে প্রথমতই তো তাকে ভুলবো যে বুঝতে পারে না একে, বলে ডিরেক্টলি তোমার নাম বলো, বয়স কত বলো, অ্যাড্রেস বলো। তাই সে বলতেই যাবে যে আমিও পুলিশ ইন্সপেক্টর, কিন্তু তখন লোকটি হেসে ফেলে, বলে এরকম অনেকেই বলে। তখন সে তার আইডি কার্ড বের করে দেখালে তাকে তো আরও ফ্রড মনে করে, বলে তুমি কোথা থেকে ফ্রড করে এই আইডি কার্ডটা বানিয়েছো বলো তো। আর আইডি কার্ডটা তখন সে তার বসকে দেখিয়ে বলে, দেখুন বস, আইডি কার্ডও নকল করে নিয়ে এসেছে, কেমন ফ্রড ইন্সপেক্টর। সে তো কি বলবে বুঝতে পারছে না, কিভাবে বোঝাবে যে আজকে তাকে এখানে কাজের জন্য আসতে বলেছে রিও প্রধান। ঠিক সেই সময় রিও প্রধান হুয়াংদা তাকে দেখে বলে, তুমি এখানে কেন বসে আছো, আমার রুমে চলে আসো। সে তখন হাঁপ ছেড়ে বেঁচে যায় এবং তার রুমে চলে যাওয়ার সময় ওই দুজন জিজ্ঞেস করে যে তুমি সত্যিই পুলিশ ইন্সপেক্টর? সে বলে হ্যাঁ। বলে তুমি ওনাকে চিনো? সে বলে হ্যাঁ, উনি আমাকে এখানে আসতে বলেছেন। এরপর সে তাদের গ্রিটিংস করে চলে যায়। হুয়াং দাদাকে বলে, তোমার কবে থেকে এরকম মেমোরি বলো তো, তুমি কি যা দেখো তাই মনে করতে পারো? তখন সুয়ং বলে সে আসলে সব কিছু মনে করতে পারে না, তবে সে যদি নার্ভাস হয়ে পড়ে অথবা এমন হয় যে কোনো অপরিচিত জিনিস, তখন তার মেমোরিতে সেটি গেঁথে যায় এবং সে হুবহু যা দেখেছে সেটাই বলতে পারে। তখন হুয়াংদা বলে, তাহলে তুমি যা যা দেখেছো তোমার আজকে একটা পরীক্ষা হবে। সেই সময় হুয়াংদা আর সুয়ং যখন বাইরে যাবে তখন সেই মেয়েটি যে মারা গেছে তার সকল কল লিস্ট নিয়ে সেই টিম লিডারকে দেখায়। টিম লিডার বলে, এগুলো রাখো, আমি দেখছি। এরপরে টিম লিডার তাকে নিয়ে বের হয় এবং বলে যে আমি তোমাকে একজন পার্সনের কাছে নিয়ে যাব। সুয়ং জিজ্ঞেস করে কার কাছে? বলে তুমি জিজ্ঞেস করবে না এবং কার কাছে গিয়েছো এটা কখনো কাউকে বলবে না, এবং সেদিন সেই ঘটনায় তুমি যা যা দেখেছো পুরো সব কিছু তাকে বলবে, তোমার রিওতে আসার স্বপ্ন পূরণ হবে। এরপরে একটা বাড়ির সামনে গাড়ি দাঁড়িয়ে বলে, এখন তুমি নেমে যাও, এখান থেকে 3rd ফ্লোরে চলে যাবে। সে বলে, তুমি যাবে না? তখন তার টিম লিডার জানায় যে টিম লিডার যেতে পারবে না, একাই তাকে যেতে হবে। তারপর সে দারোয়ানকে নিজের পরিচয় দিয়ে কার সঙ্গে মিট করতে যাচ্ছে, কোথায় যাচ্ছে বলে চলে যায় সেই বাসায়। গিয়ে আঙ্গুলের প্রেস করলেও সেখানে যখন খুলে না, তখন তাকে কথা বলে দরজা খুলে দেওয়া হয়। দরজা খোলার পর সে এক রহস্যময় ঘরের মধ্যে প্রবেশ করে, কাউকেই তো দেখতে পাচ্ছে না। একটা মিডিলের রুমে গেলে তাকে সেখানেই দাঁড়িয়ে থাকতে বলা হয়, তখন সে সেখানেই দাঁড়িয়ে পড়ে। সে শুধুমাত্র শব্দ শুনতে পাচ্ছে, ভেতর থেকে তাকে একজন বলছে যে তুমি সেদিন কি দেখেছো বলো, তোমার মেমোরির টেস্ট করি। শুরুতেই বলো যে তুমি আসলে একেবারে নিচতলা থেকে এত দূর পর্যন্ত তুমি কি দেখেছো, আর দারোয়ান সম্পর্কে বলো। তখন সে বলে দারোয়ানের ওখানে ছবি দেখেছে, বয়স কত, ক্যালেন্ডারে একটা দাগ দেওয়া আছে, তার কি আংটি পরা আছে, শরীর থেকে সব। এরপরে বলে তাহলে করিডোরে কয়টা লাইট দেখেছো? সে খুব ভালো করে মনে করার চেষ্টা করে বলে 7 লাইট। তখন তাকে জানানো হয় যে সঠিক হয়নি, সেখানে 9টা লাইট ছিল। সে জানায় কিন্তু 2টা লাইট নষ্ট ছিল। তারপর বলে যে সেই ঘটনার দিন কি দেখেছো বলো, পিপলরা যারা দাঁড়িয়েছিল সেখান থেকে বলো। তখন সে একজন ব্যক্তিকে দেখেছে, লম্বা চড়া, এবং তার হাতে একটা হুকের মতো ছিল, যেটা তার কাছে আশ্চর্য লেগেছে, এবং সেই লোক তার এলাকার নয় সেটা সে জানায়। এরপর খুঁটিনাটি আরও অনেক প্রশ্ন করলে সে তাকে জানাতে থাকে। লোকটি তখন বলে, তোমার মেমোরি তো খুব একটা ভালো নয় যা শুনেছিলাম, তুমি তো বেসিক জিনিস মনে রাখতে পারো, যেগুলো আননেসেসারি জিনিস সেগুলা, নেসেসারি কোনো কিছু মনে রাখতে পারো না। তুমি তো মোটেও কনফিডেন্ট না, আর তুমি যে ড্রেস পরে আসো এটাতে তোমাকে আরও কনফিডেন্টলেস লাগছে। তাছাড়া তুমি ছোটবেলা থেকেই অ্যাবান্ডন হতে হতে বড় হয়েছো, এটাও তোমার মেন্টাল একটা ইম্প্যাক্ট ফেলে। আর তোমার কোনো বয়ফ্রেন্ড নাই, যার কারণে মনে হয় তুমি অনেক কিছুই শিখো নাই। তখন বলে, আমার সম্পর্কে আপনাকে এই জাজমেন্ট দেওয়ার জন্য কে অধিকার দিয়েছে? আর আমার তো মনে হয় যে আপনি এরকম একা। ততক্ষণে লোকটি বের হয়ে এসেছে। আর সে বলে যে আপনি একা এবং নির্জন এই রুমে থাকেন, এভাবে আজীবনই আপনাকে থাকতে হবে। আপনি খুবই অ্যারোগেন্ট, ক্রুয়েল, আপনার জীবনে কোনো গার্লফ্রেন্ড নাই, হবেও না, আপনি এভাবেই মরে যাবেন। আর লোকটি তখন হাসতে থাকে। আর সে সেই রুম থেকে বের হয়ে আসে আর বলে, রিও মাই ফুট, আমি এখানে আসতেও চাই না, বদলিও নিতে চাই না। তখন সেই সহকর্মীর সবাইদেরকে দেখানো হয় যে তারা অ্যাড্রেস অলরেডি পেয়ে গেছে কোথায় সেই সাইকো কিলারটি রয়েছে। তারা রওনা দিয়ে দেয় গাড়িতে। রিও প্রধানকে ফোন করে আসতে বলা হয়। রিও প্রধান সহ সবাই সেই রুমের কাছে গিয়ে তারা যখন চেক করতে থাকে রুমটি লক, তারা বলে যে লোকটি পালিয়ে গেছে নিশ্চয়ই।
তারা সেখান থেকে কিছু খাম নিয়ে সেগুলো দেখতে থাকলে দেখে একজন লোক আসতেছে করিডোর দিয়ে। তারা সতর্ক হয়ে যায়, কিন্তু সেই লোকটি আসলে সাইকো কিলার না। এদিকে ওই লোকটি সাইকো কিলার ভাবতেই সাইকো কিলার তাদের পাশ দিয়ে বের হয়ে গিয়ে ট্যাক্সিতে ওঠে। ততক্ষণে পুরো টিম দরজা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করেছে এবং পুরো ঘর তারা সার্চ করছে। পুরো ঘর দেখতে হঠাৎ করে দেওয়ালের একটি পর্দা সরাতেই তারা দেখে সেখানে অনেকগুলো ছবি, আর সেই ছবিতে যে মেয়েটিকে মেরে ফেলা হয়েছে তারও একটি ছবি। সেই ছবিগুলো দেখে তারা অবাক হয়ে যায় এবং বুঝতে পারে যে আসলে এই লোকটি সাইকো কিলার, সেখানে তারও একটি ছবি। ততক্ষণে তারা সবাই বুঝে যায় যে সাইকো কিলার এখানেই ছিল। তারা হয়তোবা অল্পের জন্য মিস করে ফেলেছে সাইকো কিলারকে। সাইকো কিলারকে দেখানো হয় সে চলে গেছে একা একাই থানাতে গিয়ে রিওর সবাইকে খুঁজছে। এরপরে তাকে যখন এসে সেখানকার অফিসার জিজ্ঞেস করে আপনি কে আর এখানে কেন এসেছেন, কি চাচ্ছেন, সে তখন বলে আপনারা না খুঁজছেন সাইকো কিলারকে, আর এটা কি রিওর অফিস? সে বলে হ্যাঁ, এটা রিওর অফিস। লোকটি তখন তার গায়ে থাকা কোটটি সরালে তার ভেতরে রক্তমাখা শার্ট বেরিয়ে আসে। বলে আমি সেই পেপারমিন্ট ক্যান্ডির সাইকো কিলার, আর আমাকে ধরার জন্য তো তোমরা সবাই উঠে পড়ে লেগেছো, বলে পাগলের মতো হাসতে থাকে। এরপরে আমাদের সুয়ংকে দেখানো হয় সে বসে আছে আর সাথে খেয়াল করছে টিভিতে খবর প্রচারিত হচ্ছে যে মিন্ট সাইকো কিলারকে ধরা গেছে। মিন্ট ক্যান্ডির সাইকো কিলারকে তখন সে মনে করতে পারে যে ওই ভিড়ের মধ্যে তাকেও দেখেছিল। সাইকো কিলারকে বেঁধে রাখা হয়েছে একটি রুমের মধ্যে, আর বাইরে থেকে তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে। তখন প্রধান জানায় যে এটি সাইকো কিলার নাও হতে পারে, তাকে হয়তোবা ব্যবহার করা হচ্ছে। আর সুইয়ং নিউজটা দেখে, আর সেই সময় হোটেলে খাচ্ছে, তখন হোটেল থেকে একটি লোক ওই মিন্ট ক্যান্ডি নিয়ে বের হয়ে যায়। সুয়ংকে তার চিফ জিজ্ঞেস করে যে তুমি এই পুলিশের দাবি নিয়ে কী বলবে। তখন সেখানে পুলিশের বিবৃতি দেওয়া হয় যে 5 বছর আগে যাকে মৃত ধরা হয়েছিল বা আমরা ঘোষণা করেছিলাম সেই সাইকো কিলারকে আবারও ধরা হয়েছে। সুয়ং তখন চিফকে বলে 5 বছর আগের ওই ঘটনার অগ্নিকাণ্ডের সময় চিফ আপনি তো ওখানে ছিলেন, আমাকে একটু বলুন না কি হয়েছে। তখন চিফ তাকে পুরো ঘটনা খুলে বলে যে সেখানে কি হয়েছিল, এবং বলে সাইকো কিলারকে যে ধরেছিল হিয়নজি সে অনেক গুরুতর আহত হয়েছিল এবং ধরা হয় ওই অগ্নিকাণ্ডে সাইকো কিলারও খুন হয়েছে, আর হিয়নজিকে তারপর থেকে আর দেখা যায় না। এরপরে সুয়ং ঘটনাটি কানেক্ট করতে থাকে যে তাহলে তার সঙ্গে যার দেখা হয়েছিল সেই কি হিয়নজু, আর এখানে তার মনে পড়ে সেই মিন্ট ক্যান্ডির কথা। আর তখন তার চিফের কথাও মনে পড়ে যে লিডার তাকে কি বলেছিল, রিও লিডার। তারপর সে তখন তার চিফকে বলে যে আমার একটু আজকে দেরি হবে, রাতের ডিউটিটা করব না, অফ থাকলাম, বলে সে সেখান থেকে তাড়াহুড়ো করে বের হয়ে দৌড় লাগায়। তারপর সে বাসায় গিয়ে পড়তে শুরু করে সেই ঘটনা নিয়ে 5 বছর আগের অগ্নিকাণ্ডের পুরা ঘটনা পড়ে, এবং সে হিয়নজির পুরো প্রোফাইল চেক করে, যার প্রায় 97% অ্যারেস্ট করার রেকর্ড এবং সাকসেস রেকর্ড। তার সে একটি সাক্ষাৎকারও সে সেখানে দেখে এবং বুঝতে পারে যে এই লোকটিকেই তো সেদিন সেই ঘরের মধ্যে সে দেখেছিল যার সঙ্গে সে কথা বলেছে, আর তাকে তো অনেক উল্টাপাল্টাও কথা শুনিয়ে দিয়েছে। তখন সে আরও ভাবতে থাকে যে নিশ্চয়ই তিনি অনেক জানেন এবং ওই ঘটনার সবই জানেন, আমি নিশ্চয়ই এমন কিছু মিস করেছি গুরুত্বপূর্ণ, যার কারণে উনি আমাকে বলেছে যে আমি শুধু মাত্র আননেসেসারি জিনিসগুলো বলতে পারি। তারপর সে কল দেয় রিও প্রধানকে, কিন্তু রিও প্রধান সেই সময় বসা ছিল সাইকো কিলারের সামনে, তাই সে কল কেটে দেয় এবং সাইকো কিলারকে জিজ্ঞেস করে বলো তুমি কিভাবে খুন করেছো, কেন খুন করেছো, কি মোটিভ। সে তখন হাসতে থাকে আর বলতে থাকে যে আমি খুন করেছি, খুন করতে ভালো লাগে, আর তোমাদের এখানে এসেছি কারণ তোমরা আমাকে তো ধরতে পারো নাই, আমাকে ধরতেও যায় না, তাই আমি চলে আসলাম। এদিকে তার সকল কথাই বসে বসে হিয়নজি শুনছে তাদের রেকর্ড রুম থেকে। আর সে তখন জিজ্ঞেস করে যে তাহলে তুমি কি মোটিভে খুন করেছো, কোনো মোটিভ নেই, এমনি খুন করেছো, আমরা তো 5 বছর আগে সাইকো কিলারকে মেরে ফেলেছি। সে বলে যদি এটি বিশ্বাস রাখো তাহলে তুমি ভুল করবে এবং রিগ্রেট করবে, কারণ আমি সাইকো কিলার, আমি তাদেরকে মেরেছি কারণ আমার তাদেরকে মারতে ভালো লাগে। আর আবারও সেই পাগলের মতো আচরণ করতে থাকে। আর তাকে যখন হুয়াংদা এরকম করে জিজ্ঞাসাবাদ করছিল সেই সকল কথাই হিউনজি তার রুম থেকে বসে বসে শুনছিল, অর্থাৎ সিস্টেমটাই এমন করা হয়েছে যে হিউনজি সব কিছুই জানতে পারবে। আর বলে যে তুমি মিন্ট ক্যান্ডি কেন সেখানে রেখে আসো, কিন্তু এবার সাইকো কিলার শুধু হাসতে থাকে আর কোনো জবাব দেয় না। এদিকে চিফকে দেখানো হয় সে কথা বলতে এসেছে রিও প্রধানের সাথে, বলছে আমি তোমার প্রধান না তুমি আমার প্রধান, তুমি আমার কথা মতো চলবে। এখন তো সে স্বীকার করে নিয়েছে যে সে এই কিলিংগুলো করেছে, তাহলে কেন ওয়েট করছো। তখন লিডার তাকে বলে যে আমার সন্দেহ হচ্ছে যে সে সাইকো কিলার নয়। দেখানো হয় সিন কাট করে সোং চলে গেছে সেই ঘটনাস্থল এবং সেখানে গিয়ে আবারও সব কিছু চেক করতে থাকে। তারপর ভাবতে থাকে সে আসলে কি দেখেছিল, এবং তার মনে পড়ে সেদিন সকালবেলা সে দূরের ওই রাস্তাতে একটি ট্যাক্সি দাঁড়ানো দেখেছিল, যেটি অনেকক্ষণ কোনো নরেদিন চরণে কোথাও যায়নি, অথচ সে এই ট্যাক্সির কথা বলতে ভুলে গেছে হিয়ঞ্জকে।
আর এইদিকে টিম লিডারকে দেখানো হয় সে হিউনজুকে বলছে, হিউনজু তোমার কি মনে হচ্ছে? হিউনজু বলছে যে সে এখানে সেজে এসেছে, আমার মনে হচ্ছে সে সাইকো কিলার নয়। টিম লিডার বলে মেয়েটির ব্যাপারে কি ডিসিশন নিয়েছো? সে বলে না, মেয়েটি কোনো কাজের নয়, অতিরিক্ত ইমোশনাল, ওকে দিয়ে এই কাজ হবে না। তখন টিম লিডার তার রুম থেকে চলে যায়। পুলিশ সুপারিনটেন্ডেন্টকে ওপর লেভেল থেকে ফোন করে বলা হয় যে ঘটনাটা এখানে শেষ করে ফেলা হোক প্রেস মিটিং করে। বলে যে হ্যাঁ, যেহেতু সে স্বীকার করেছে আমরা এখানে এটা রীতি টানতে পারি তাকে সাইকো কিলার ঘোষণা দিই যে আমরা ধরে ফেলেছি, কারণ আমাদের ডিপার্টমেন্টেরও একটি সুনাম রয়েছে। ফোন রাখতেই জিমিন রুমে প্রবেশ করলে জিমিনকে তিনি জিজ্ঞেস করেন তোমাকে যে কাজ দিয়েছিলাম সেটার কত দূর? আমার কাজ মোটেও করছো না। না, জিমিন জানায় যে রিউয়ের কাজ নিয়ে সে অনেক ব্যস্ত ছিল, এই জন্য করতে পারেনি। বলে ঠিক আছে, তাহলে নেক্সট ঠিক মতো করো। তারপর সে তাকে গ্রিটিংস করে চলে যায়। এরপরে সিন কাট করে আবারও আমাদের হিউনজিকে দেখানো হয়। হিউনজির রুমে চলে আসছে আস্তে আস্তে সুইয়ং। সুইয়ং এসে দরজায় নিজের পরিচয় দিয়ে ভিতরে যেতে চায়, কিন্তু দরজা যখন খোলা হয় না তখন সে সেখান থেকেই দাঁড়িয়ে বলতে থাকে সে গুরুত্বপূর্ণ একটা কথা বলতে এসেছে যেটা সে সেদিন বলতে ভুলে গিয়েছিল। এবং সে জানায় যে ওই ঘটনার দিনে যখন সবাই দাঁড়ানো ছিল তখন সে একটি ট্যাক্সি দেখেছে রাস্তায়, যেটি অনেকক্ষণ দাঁড়িয়েছিল, কোনো নড়াচড়া করেনি। এটা বলে সে যখন চলে যাবে তখনই দেখে দরজাটি খুলে গেছে। তারপর সে দরজা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলে দেখে হিউনজু বসা রয়েছে। আর এই দৃশ্যের মধ্যেই এই নাটকের পর্ব 1 এখানে শেষ করে ফেলা হয়। পর্ব 2 এর শুরুতেই আমাদের সুকে দেখানো হয় যে হিউনজির ফিয়ন্সি, এবং সে তার সেই আংটিটি দেখতেছিল আর তার সঙ্গে হিউনজির ছবি। এরপরে হিউনজির ফোন আসলে সে ফোন রিসিভ করে এবং হিউনজি জানায় নিশ্চয়ই তোমার প্রোগ্রাম সাকসেসফুল হয়েছে। সে বলে আমি এখনই রওনা দিচ্ছি। রাস্তায় বের হয়ে সে যখন একটি ট্যাক্সির জন্য অপেক্ষা করে, ট্যাক্সি আসলে ট্যাক্সিতে উঠে বসলে ট্যাক্সির ড্রাইভার অদ্ভুত আচরণ করতে থাকে, জিজ্ঞেস করতে থাকে কোথায় যাচ্ছেন, কার কাছে যাচ্ছেন, বয়ফ্রেন্ড কিনা। সে কোনো কথারই জবাব দেয় না। এরপরে দেখানো হয় হিউনজি খুব ব্যস্ত হয়ে গাড়ি নিয়ে যাচ্ছে আর তাকে হিউনদা জানাচ্ছে তুমি মাথা ঠান্ডা রাখো, সে নিশ্চয়ই ঠিক আছে, সাবধানে গাড়ি চালিয়ে আসো। এদিকে আমরা দেখি সে চলে এসেছে একটি অগ্নিকাণ্ডের জায়গায় যেখানে প্রায় 4-5টি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে চারিদিকে আগুন লেগেছে এবং সেখানে রাস্তায় একেবারে তেল পড়েছে। আর হিউনজি সেখানে ব্যস্ত হয়ে সু সু বলে ডাকছে। পরে একটি মেয়েকে সে ঘুরিয়ে দেখলে দেখে এই মেয়েটি সু নয়। তারপর সে সুকে খুঁজতে থাকে এবং সুকে দেখতে পায় একটি গাড়ির ভিতরে সু আটকে আছে। সে সুয়ের কাছে যাবে, সুয়ের মাথায় রক্ত, কিন্তু তখনই সে দেখতে পায় যে লোকটি তাকে খুন করেছে অর্থাৎ সাইকো কিলারটি সে যাচ্ছে। তখন সে তার পিছে যে আগে তাকে গুলি ওপরের দিকে চালায়, বলে হ্যান্ডস আপ করো। এরপরে তার দিকে সেই হাতকড়াটি দিয়ে বলে হাতকড়াটি পরে নাও। তখন সে লোকটি হাতকড়া পরে নাই, বলে তুমি নিজেকে আটকে ফেলো এই রেলিংয়ের সাথে। সে তখন নিজেকে আটকালে তখন হিউনজি আসলে দৌড় মারে আবার তার সেই ফিয়ন্সের কাছে যেখানে ফিয়ন্সি আটকে রয়েছে গাড়ির ভেতরে। তারপর সে তার ফিয়ন্সিকে ডাকতে থাকে। আর এইখানে ততক্ষণে চলে এসেছে টিম লিডার হুয়ান্দা এসেও হিউনজিকে ডাকতে থাকে, বলে তাড়াতাড়ি চলে এসে ওখানে আগুন লেগে যাচ্ছে। সেই মুহূর্তে বিস্ফোরণ হলে সে হিউনজি বলে চিৎকার করে ওঠে, কিন্তু তখনও হিউনজি সেখান থেকে সরছে না, কারণ গাড়ির ভিতরে সে সুকে দেখতে পাচ্ছে আহত অবস্থায় এবং সুয়েরও জ্ঞান ফিরে এবং সেও হিউনজিকে ডাকতে থাকে, কিন্তু সে সুকে আর বের করতে পারে না। আগুন এসে পুরো একেবারে বাস্ট হয়ে যায় এবং হিউনজির গায়েও আগুন লেগে হিউনজি অনেক দূরে ছিটে পড়ে যায়। আর তখন দেখানো হয় হিউনজি অনেক আহত অবস্থায়, তার মুখে চোখে অনেক রক্ত। এই ঘটনায় হিউনজি বসে থেকে যখন মনে করছিল তার রুমে থেকে, ঠিক সেই সময়ই তার রুমের দরজায় এসে হাজির হয়েছিল সুয়ং এসে প্রথমে কথা বলতে থাকে যে সে আসলে সেদিনে যে ঘটনাগুলো দেখেছিল তখন পুরো বলতে পারেনি। তখন হিউনজি জিজ্ঞেস করে এখন কিভাবে তুমি সেটা মনে করলে? সে বলল আবার আমি রিমাইন্ড করার চেষ্টা করেছি এবং তারপরে সেই দিনে সেই পুরো ঘটনা রিমাইন্ড করে এবং দেখতে পায় যে সেখানে একটি ট্যাক্সি দাঁড়ানো ছিল। এবার সে হিউনজিকে বলে আসলে আমি সেখানে একটি ট্যাক্সিও দাঁড়ানো দেখি অনেকক্ষণ ধরে, কিন্তু সেই ট্যাক্সি থেকে কেউ নামেনি বা ওঠেওনি। ট্যাক্সির পিছনে একটি কালো জ্যাকেট পরা লোক বসা ছিল। এরপরে সুয়ং মনে করে যে সে অন্ধ কিনা, তাই হিউনজির চোখের সামনে গিয়ে আঙ্গুল দিয়ে নাড়াচাড়া করলে হিউনজি বলে সকল চাইল্ডিশ অ্যাক্ট বন্ধ করো। সুয়ংয়ের তখন ভুল ভাঙে, বুঝতে পারে হিউনজি আসলে অন্ধ নয়। তারপর সে হিউনজিকে বলে যে তুমি কিভাবে বিশ্বাস করছো না 5 বছর আগে মারা গেছে? আমারও বিশ্বাস হচ্ছে না যে মারা গেছে সাইকো কিলার। সে বলে এটা আমার বিশ্বাসের উপর নয়, পুলিশ রেকর্ড সব কিছুই বলে সে মারা গেছে এবং ডিএনএ টেস্টও করা যদিও সম্ভব হয়নি, কিন্তু পুলিশের রেকর্ডে সে এখন মৃত। তখন তাকে সুয়ংও জানায় যে তুমি আমাকে রিওয়ে নিয়ে নাও, তাহলে আমি তোমার এই কেস সলভে সাহায্য করতে পারি। সে তখন হাসতে থাকে, বলে আমি তো রিওয়ে নেওয়ার কেউ নই, যদি তোমার ট্যালেন্ট থাকে তাহলে তুমি অটোমেটিক্যালি এখানে কাজ করবে। এরপরে তখন সুয়ং সেখান থেকে চলে যেতে থাকলে পিছন থেকে বলে কেন তুমি জয়েন করতে চাও? তখন সে বলে আসলে আমিও একজনকে হারিয়েছি এবং আমি চাই তাকে আমি গ্রেপ্তার করতে।
তারপরে সে সেখান থেকে বের হয়ে চলে আসে। মেসেজ আগে খেয়াল করে যে বাবা তাকে লিখেছে, তোমার কি ইন্টারভিউ ভালো হয়েছে? সে বলে ভালো হয়েছে, আজ রাত্রে আমাকে এখানেই থাকতে হবে। এরপরে সে সেখানে দেখে একটি গাড়ি, আর তখন পুলিশ স্টেশনে আমাদেরকে দেখানো হয় মুচং। টিম লিডার হুয়ান্দা বলে এখানে কোনো ডেস্ক ফাঁকা আছে কিনা। ওরা কারণ জিজ্ঞেস করলে বলে যে সুয়ং আমাদের সাথে কাজ করবে নেক্সট কেসটা সলভ হওয়া পর্যন্ত, সুতরাং তাকে যে কোনো একটা ডেস্কে বসতে দেওয়া হোক। প্রথমত যে দুইজন তাকে নিয়ে মজা করছিল তারা একটু ভয় পেয়ে যায় যে টিমে আবার নতুন মেম্বার। তারা তাকে কোথাও বসতে দিতে না চাইলেও জিমিন তাকে তার পাশের যে ফাঁকা চেয়ারটা রয়েছে সেই চেয়ারে বসতে বলে। সে তখন খুবই খুশি হয় এবং জিমিনের পাশেই বসে পড়ে। তারপরে সবাইকে ইনভেস্টিগেশন রুমে দেখানো হয় এবং সেখানে টিম লিডারকে পরিবেশনা করে দেখাচ্ছে অফিসার। বলছে যে ক্যাংসোয়াং যে মার্ডারার সে আসলে কী কী এভিডেন্স পেয়েছে। তো সেখানে বলা হয় যে তার ঘরের মধ্যে সে কোনো মার্ডারই করেনি, কারণ তার ঘর একেবারে নিট অ্যান্ড ক্লিন এবং এই সকল ছবি ছাড়া সেই রুমে আর তেমন কিছুই মিলেনি। ছবি দেখতে দেখতে গিয়ে তখন সেখানে সুয়ং একটা কানের রিং দেখে সে বলে আমি কোথায় যেন এটা দেখেছি। তারপর সে মনে করতে পারে হ্যাঁ, সে যেদিন এখানে আসে সেদিন সেই মুচংয়ের বাইরের লিফলেটে মিসিং মেয়েদের লিস্টে এই কানের রিং আছে। যখন পরের পেজে চলে যায় অফিসার, তখন সুয়ং তাকে বাধা দিয়ে বলে একটু দাঁড়ান। অফিসার বলে পরে কোশ্চেন নিচ্ছি। সে বলে কোশ্চেন না, আমি এই আর রিংটা চিনি, এই মেয়েকে আমি দেখেছি। তারা তো অবাক হয়, বলে কোথায়? বলে আসলে ওই মিসিং লিস্টের লিপলেটে দেখেছি। টিম লিডার বলে যাও লিপলেট নিয়ে আসো। সে তখন বাইরে গিয়ে সেই লিপলেটটা নিয়ে আসলে সবাই মিলিয়ে দেখে যে আসলে এই আর রিংটা একেবারে সেম। টিম লিডার তখন বলে যারা মিসিং মেয়েদের নিয়ে কাজ করছে সেই টিমকে খবর দিতে এবং মেয়েটির ফ্যামিলির সাথে যোগাযোগ করতে আর মেয়েটির ফোনের ডিটেল নিতে। এদিকে দেখানো হয় শুয়ে রয়েছে হিউনজি এবং সে স্বপ্ন দেখছে আবারও সেই সুকে। সু গাড়ির মধ্যে থেকে যখন তাকে ডাকছে আর গাড়িটি বিস্ফোরণের শব্দ। তারপর বিভিন্ন ধরনের ওয়াকিটকির শব্দে সে তখন ওয়াকিটকির রুমে চলে আসে এবং সেখানে কে কোথায় কি বিপদে পড়ছে সব কিছুই সে শুনতে পাচ্ছে। পুরো সিস্টেম সে মনে হয় ঘর থেকে কন্ট্রোল করছে। সুয়ংকে দেখানো হয় সে একটি মেসে থাকার জন্য গিয়েছে, তাকে নিয়মকানুন বলে দেয় যে বয়ফ্রেন্ড আর পেট অ্যালাউ করবো না, এছাড়া ঠিক আছে। তারপরে সে সেখানে বলে না আমার সেগুলো নেই। এরপর তাকে রুম দেখিয়ে দিলে সে রুমে গিয়ে বসে নিজের জিনিসপত্রগুলো টেবিলের উপরে বের করে রাখে যে আপাতত সে ঘুমাতে পারবে। এরপরে বাবাকে কল দিয়ে বাবাকে সে দেখায় যে সে ঠিক আছে এবং তার কোনো সমস্যা হচ্ছে না। তার বাবা তখন খুশি হয়। সে তখন বলে বাবা আমি ঘুমোতে যাব। শুধুমাত্র সে একটু ডায়েরিতে নোট নিয়ে নেয় যে কোন অ্যাড্রেসে সে আজকে গিয়েছিল এবং সেটি লিখে রাখে। আবারও মুচং পুলিশ স্টেশন আমাদেরকে দেখানো হয়। সুয়ং দেখে সবাই একদিকে যাচ্ছে, তখন সে তাদেরকে ফলো করে সবাই মিলে চলে যায় আসলে ফরেন্সিক রুমের মধ্যে। সেখানে যিনি ফরেন্সিক টেস্ট করছেন ডাক্তার ডিএনএ এবং হেয়ার টেস্ট করেছেন এবং তিনি সেখানে চমকপ্রদ তথ্য দেন। বলেন যে এই রক্তটা অর্থাৎ যেটা পাওয়া গেছে সেটা খুবই রিসেন্ট, 48 ঘন্টার মধ্যে হতে পারে। তখন তো তারা সবাই আশাবাদী হয় যে নিশ্চয়ই তাহলে ভিকটিম এখনও বেঁচে থাকতে পারে। তাহলে এক মুহূর্ত আর এখানে দেরি না করে তারা সবাই তখন সাথে সাথে রওনা দিয়ে দেয় ক্যাংসুয়াংয়ের সেই আস্তানার দিকে, যদি কাউকে জীবিত পাওয়া যায়। টিম লিডার তখন তাড়াহুড়ো করে সেইখান থেকে বের হয়ে যায়, পাশে তার পুরো টিমের সদস্যরা বলছে যে তাকে অবশ্য জীবিত পাওয়া যেতে পারে, কারণ পানি ছাড়া একজন মানুষ 3 দিনও বেঁচে থাকতে পারে, আর এটা তো কেবল 48 ঘন্টা হয়েছে, সুতরাং তাড়াতাড়ি করা উচিত। তারা তখন খুবই তাড়াতাড়ি তাদের অফিসে চলে যায়। অফিসে যেতেই একজন এসে খবর দেয় যে কাংসুয়াং শুধুমাত্র টিম লিডারের সঙ্গেই কথা বলবে। টিম লিডার হুয়াং ইয়ং তখন সেদিকে যেতে চাইলে তার সঙ্গে দেখা হয় সুপারিনটেন্ডেন্টের। সুপারিনটেন্ডেন্ট তাকে বলে আজকের মধ্যে এই কেসটি ক্লোজ করে দিন, এটাকে আর জটিল করার কোনো রকম দরকার নাই। সে জানায় যে ক্যাংসুয়াংয়ের কেস এত সহজ নয়, কারণ অলরেডি একজন ভিকটিম বেঁচে থাকতে পারে আর তাকে আমাদের বাঁচাতে হবে। সে বলে কোনো রকম ভিকটিম বা মিসিংয়ের সঙ্গে এটি জড়ানোর দরকার নাই, এটি আজকে প্রেস রিলিজ করে শেষ করে দেওয়াই আমার মনে হয় ভালো হবে। সে কোনো জবাব না দিয়ে বলে আজকেই আমি ভিকটিমকে উদ্ধার করার চেষ্টা করবো এবং চলে যায় ক্যাংসুয়াংয়ের রুমে। কাংসুয়াংয়ের কাছে টিম লিডার এসে বলে তুমি যে কপি ক্যাটের মতো বারবার বলছো যে তুমিই হচ্ছ সেই সাইকো কিলার, কিন্তু আমি বিশ্বাস করিনি। এখন তো আমার মনে হচ্ছে তোমাকে বিশ্বাস না করে ভুল করেছি। তবে তোমার সেই অস্ত্রশস্ত্র থেকে আমরা এমন একটি প্রুফ পেয়েছি যাতে আমাদের মনে হচ্ছে তোমার একজন ভিকটিম বেঁচে আছে, আর তাহলে তো তুমি আরও বড় একজন শয়তান হিসেবে বের হবে। তাহলে বলো তুমি কোথায় তাদের বেঁধে রেখেছো? আর এই সকল কথাই হুয়ানজি তাদের কাছ থেকে শুনতে পায় হুয়ানজি রুমে বসে থেকে। আর সে তো হাসতে থাকে, বলে আমি কেন বলবো, আমি যদি বলি তাহলে তো তোমার দায়িত্ব সহজ হয়ে যাবে, ঠিক না? তুমি চেষ্টা করো। তখন তার সামনে কিছু ছবি দিয়ে দেখে বলে বলো এর মধ্যে কোথায় তুমি তাদেরকে আটকে রেখেছো। সেই ছবিগুলা দেখতে থাকে একের পর এক, কিন্তু কিছুই বলে না, আবারও হাসতে থাকে। বলে এটা তোমার দায়িত্ব, কোথায় সেই ভিকটিম আছে খুঁজে নাও তাকে। আর তাকে পর্যবেক্ষণ করতে থাকে সুইয়ং।
ওয়ান ইয়ং যখন তাকে টর্চার করতে থাকলে তারপরও সে যখন বলে না, তখন সে আশা ছেড়ে দিয়ে বলে যেভাবেই হোক আমাকে বাঁচাতে হবে, তুমি তাহলে বলবে না কিন্তু আমি তাকে বাঁচিয়ে নিয়ে আসবো, বলে সেখান থেকে বের হয়ে যায়। এরপরে টিমের সবাই তাকে দেখাতে থাকে যে কবে কখন তার ফোনের লোকেশান কোথায় বন্ধ হয়ে গেছে, অর্থাৎ যে মেয়েটি হারিয়ে গেছে। এবং তারা একটা লোকেশান চুজ করে বলে যে এই সোজাসুজি এখানে তার বাসা থেকে 20 মিনিট দূরের রাস্তা। কিন্তু সেখানে অফিসার জানায় যে সেখানে সে খুন করবে না, এমন কোনো একটা প্লেসে হবে যেটা নির্জন, কিন্তু সেই জায়গা নির্জন নয়, হতে পারে কোনো বেসমেন্টে। তখন তাদের মাথা কাজ করে। তখন সুইয়ং বলে যে আমি তাকে একটা ছবিতে অবাকভাবে তাকিয়ে থাকতে দেখেছি। আর তাকে চুপ থাকতে বলে অফিসার, কিন্তু সে চুপ থেকে বলে যে মানুষের চোখ কিন্তু মিথ্যা বলে না। মুখে সে মিথ্যা বলো কিন্তু চোখ সত্যি বলে। একটা ছবির দিকে সে অবাকভাবে তাকিয়েছিল। তখন সেই ছবিগুলোকে আবার সে বের করে ফেলে, খুঁজতে থাকে যে কোন ছবি থেকে সে তাকিয়েছিল। আর সে বের করে একটা ছোট বাচ্চা আর পিছনে একটা গোডাউনের ছবি। তখন সেটি দেখে বলে এই ছবিটা দেখে সে খুবই অবাক হয়ে তাকিয়েছিল। আর তখনই সেই গোডাউনের লোকেশন এবং কী কাজের জন্য ব্যবহার হয় সব খোঁজখবর নিয়ে তারা বুঝতে পারে যে এই গোডাউনটি ব্যবহার হতে পারে কারণ এই গোডাউনে তার বাবা দীর্ঘদিন কাজ করেছিল। তখন বললে তাহলে আর এক মুহূর্তও দেরি না করে আমরা সেই গোডাউন বা তার বেসমেন্ট যেটা আছে না কেন সেটা সার্চের জন্য যেতে পারি। এবং এই তথ্য নেওয়ার পরে তারা সবাই তখন বের হয়ে পড়ে সেখানে যাওয়ার জন্য। তারা যখন পুলিশ স্টেশন থেকে বের হচ্ছে তখন বাইরে বের হয়ে দেখে প্রচুর সাংবাদিক। তারা কেউ কারোর সঙ্গে কথা না বলে গাড়িতে উঠে চলে যায়। গাড়িতে যেতে যেতে তারা সেখানকার পুলিশ স্টেশনে জানিয়ে দেয় এবং পুলিশের ব্যাকআপ রেডি রাখতে বলে। আর এদিকে দেখা যায় জিমিনের ফোনে একটি SMS এসেছে এবং সেটা আর কারি নয়, চিফের। SMS-এ লিখেছে তোমাদের কাজের প্রোগ্রেস আমাকে টাইম টু টাইম জানিও। এরপরে সে মোবাইলটি অফ করে পকেটে রেখে দেয়। ওখানে পৌঁছালেই দুজন পুলিশ অফিসার ছুটে এসে তাদেরকে জানায় যে কোথায় এই গোডাউনের গেট। গোডাউনের গেটে গিয়ে দেখে চেন এবং তালা, এবং তখন ফ্লোর প্ল্যান দেখে তারা সিদ্ধান্ত নেয় নিশ্চয়ই কোনো না কোনো গেট থাকবে। কিন্তু তারা বলে যে এই বিল্ডিং অনেক পুরানো, ভেঙে পড়তে পারে যে কোনো সময়, এই জন্য বন্ধ রাখা হয়েছে, তাই যে কোনো গেট দিয়ে ভেতরে যাওয়াটা খুব রিস্কি হবে, সামনের গেট ইউজ করা জরুরি। কিন্তু সেই সময় জিমিন সেখানে জানায় যে পিছনের একটা গেট এখানে পাওয়া গেছে, এবং তারা দৌড়ে সেই পিছনে গিয়ে দেখে যে হ্যাঁ সেখানে একটি গেট আছে, কিন্তু গেটটি এত ন্যারো যে তাদের মধ্যে কেউই তার মধ্যে ঢুকতে পারছে না। তখন সুইয়ং জানায় যে সে তার মধ্যে যাবে, কিন্তু সুইয়ংকে সবাই নিষেধ করে যে এটা তোমার জন্য বিপজ্জনক হতে পারে, তুমি ভেবে নাও। কিন্তু সুইয়ং খুবই জেদি, সে বলে যে না, সে এর ভেতরে ঢুকবে, কোনো সমস্যা নেই। এরপরে সুইয়ংকে চিফও বলে সুইয়ং তুমি ভেবে নাও, তুমি এখনও না করতে পারো, কোনো প্রবলেম নেই। কিন্তু সুইয়ং বলে না, আমি ভেতরে যাব। তখন সুইয়ংকে সে আর একটি হেডফোন দিয়ে বলে এটা তোমার ব্যাকআপের জন্য দিলাম। সে তখন সেটি কানে পড়ে নেয়। এরপরে আর কোনো রকম ডিসিশনহীনতায় না ভুগে সে একবারে সেই সুড়ঙ্গের মধ্যে চলে যায় একটি লাইট নিয়ে। সুড়ঙ্গের কিছু দূর পর্যন্ত লাইট নিয়ে যেয়ে সে কিছুই দেখতে পায় না, শুধু লম্বা একটা সুড়ঙ্গ। আর ওপরে যোগাযোগ করতে থাকে, সবাই বলতে থাকে তুমি কি কিছু দেখতে পাচ্ছ কিনা। সে বলে আমি স্পাইডারের জাল ছাড়া আর কোনো কিছুই দেখতে পাচ্ছি না, সামনে কোনো কিছুই নেই। এদিকে তারা সবাই অস্থির হয়ে পড়ে কারণ বিল্ডিংয়ের ভিত অনেক নড়বড়ে, যে কোনো সময় বিল্ডিংটি ভেঙে পড়তে পারে। তাই টিম লিডারকে সবাই রিকোয়েস্ট করে যে চাচু সুয়ংকে বের হয়ে আসতে বলেন এবং বিল্ডিং ভেঙে যেতে পারে। তো সবাই তখন তাকে বলতে থাকে বের হয়ে আসো, আর তোমাকে যেতে হবে না। কিন্তু সে তখন শুনতে পায় না, কানেকশান কেটে যায়। কারো কথা যখন সে শুনতে পায় না, তাদের এই সকল কথাগুলো শুনছিল তখন বসে বসে হিয়নজে বলছিল যে সুইয়ং এখন তোমাকেই ডিসিশন নিতে হবে যে তুমি সামনের দিকে এগিয়ে যাবে নাকি তুমি সেখানেই থেমে যাবে। ততক্ষণে সুইয়ং আরও অনেক দূর চলে গেছে এবং একটা উঁচু জায়গাতে তখন সে উঠে পড়ে। এরপরে সুড়ঙ্গটি আবারও চলতে থাকে। চলতে চলতে সামনের দিকে লাইট দিয়ে দেখে একটা ইটের দেওয়াল, অর্থাৎ সেখানে ক্লোজ হয়ে গেছে, সে আর কোনো কিছু দেখতে পায় না। ইটের দেওয়াল দেখে সে ভাবে আর তো সামনে যাওয়া যাবে না, সে শুধু জানায় সামনে ইটের দেওয়াল। এবং তারপর সে যখন ঘুরতে যাবে তখনই হঠাৎ করে সে যেখানে ছিল সেটা নড়ে ওঠে এবং একেবারে পুরোপুরি ভেঙে পড়ে, ইট সহ একবারে অনেক নিচে। এরপর সে সেখানে পড়ে গেলে একেবারে রেডিও কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায়। বাইরে থেকে সবাই তাকে বের হয়ে আসতে বলে বারবার, সুইয়ং এখানেই তুমি থামো এবং চলে আসো, কিন্তু কেউই তার কথা শুনতে পায় না। এসে বলে যে রেডিও কানেকশন টোটালি অফ। এরপর সেখানে দেখানো হয় হিয়নজে তার সঙ্গে কথা বলতেছিল তখনও, যে একজন ইমোশনাল মেয়ে সে ইমোশন দিয়ে আগাতে চায়, তাকে তুমি কিছুতেই রোধ করতে পারবে না। সুইয়ংকে দেখানো হয় সে সেখানে গান হারিয়ে কিছুক্ষণ শুয়েছিল। তারপরে হঠাৎ করে তার মায়ের কথা তার মনে পড়ে, তার মা যখন অ্যাক্সিডেন্ট করেছে সেই দৃশ্য। আর তার মার যখন ফিউনারাল হয় তখন সেই পুলিশ অফিসারকে সে অনেক রিকোয়েস্ট করেছিল যাতে তার মাকে যারা মেরেছে তাদের শাস্তি দেওয়া হয়। কিন্তু সেখানেও সেই পুলিশ অফিসার চুপচাপ থাকে, কোনো জবাব দিতে পারেনি, অর্থাৎ তারা খুঁজে পায়নি। এই হাত ধরে রিকোয়েস্ট করার এই সিনটা, তার কাদাটা সেই সময় শুয়ে শুয়ে
কিছুই তার মনে পড়তে থাকে। চোখ খুলে সে বলে, মা আমি যদি এখন এখানে থেমে যাই তাহলে তোমার খুনিকেও আমি আর ধরতে পারবো না, আমাকে থেমে যেতে হবে। বলতে থাকে আর চোখ দিয়ে পানি বের হতে থাকে, অর্থাৎ সে কাঁদতে থাকে, বলে আমাকে পারতেই হবে। এবং তারপর সে চারপাশে ভালো করে তাকিয়ে দেখতে থাকে যে সে আসলে কোথায় পড়ে গেছে। হঠাৎ সে হিউনজের কথা শুনতে পায়। হিউনজে তাকে বলে, এখন আমি যা বলবো ইনস্ট্রাকশন দিব, আমার ইনস্ট্রাকশন ফলো করবে। সে তখন বলে, কে কথা বলছে? তখন হিউনজে বলে, আমি। বলে, ও ডিটেকটিভ হিউনজে? বলে, এখন তোমার দেখাতে হবে যে তুমি কতটুকু করতে পারো, আমার কথা ঠিক মতো শোনো। হিউনজে বলে, এখন তোমার কান, নাক এবং চোখকে ঠিক রাখো এবং তুমি দেখার চেষ্টা করো, শোনার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, দেখো আশেপাশে কি আছে আর বলতে থাকো। সে বলে, এই ঘরে কিছুই নেই, শুধুমাত্র মাকড়সার জাল। বলে, যেখানে মাকড়সার জাল নাই সেদিকে দাও, কারণ সেদিকেই মানুষটা যাতায়াত করার পথ থাকবে। তখন সে যেতে থাকে আর শব্দ করতে থাকে। শব্দ করতে যেতে যেতে হঠাৎ করে এক জায়গায় শব্দ করলে বলে, এখানেই থামো, এটাই মনে হচ্ছে ডোর, এটা খোলার চেষ্টা করো। সে বলে, কোথাও হ্যান্ডেল পাচ্ছি না। বলে, হ্যান্ডেল না থাকলে যে দরজা খোলা যাবে না তা তো নয়। তখন সুইয়ং নিজের শক্তি দিয়ে দরজাটিতে ধাক্কা দিতে থাকে এবং ধাক্কা খুলে ফেলতে পারে। সে বলে, দরজা খুলতে পেরেছি, একটা রুমের মতো লাগছে, সব অন্ধকার। সে বলে, বাম সাইডে দেখো লাইট থাকতে পারে, তুমি সুইচ পেতে পারো। হাতড়িয়ে হাতড়িয়ে সে সুইচ পেয়ে যায়। বলে, এখন সুইচ অন করো না, চোখ বন্ধ করো এবং তারপর আমি যখন বলবো তখন সুইচ অন করো। তখন সে তাই করে এবং সুইচ অন করার পর তাকিয়ে সে যে দৃশ্য দেখে আর চুপ থাকতে পারে না, চিৎকার করে ওঠে এবং সেখানেই বমি করতে থাকে। তারপর তাকে বলে, হিয়নজে তুমি কি দেখছো আমাকে বলো। সে তখন বলে, এখানে অনেকগুলো লাশ, মনে হচ্ছে লাশের এক্সিবিশন চলছে। আর কিছুক্ষণ পর বলে, আর কীরকম গন্ধ পাচ্ছ। সে তখন গন্ধেরও বর্ণনা করে। একটু পরে মাথার উপর থেকে বালি পড়লে সে বলছে উপর থেকে বালি পড়ছে। তখন হিয়নজে বলে, এখনই সেখান থেকে বের হয়ে যাও, কোনো কিছু টাচ করো না বা ধরো না, শুধু দেখো এবং গন্ধ নাও। সে বলে, যদি কেউ বেঁচে থাকে বলে বের হও, রুমটি ভেঙে যাবে এখনই। এরপর সে খেয়াল করে ওয়াশিং মেশিনের ভেতর থেকে একটি মেয়ে চিৎকার করছে, কাঁদছে যে আমাকে বাঁচাও, আমি এখানে। এরপর সে তার কাছে গিয়ে বলে, কোনো সমস্যা নেই, আমরা এখনই বের হব। তখন হিয়নজে বুঝতে পারে যে সে জীবিত মেয়েটাকে পেয়েছে। তারপর সে মেয়েটিকে সেখান থেকে বের করে নিয়ে বের হয়। হিয়নজে বলে, খুব তাড়াতাড়ি বের হয়ে যাও। আর এর মধ্যে পুরো টিম সেই মেন দরজাটি খুলে ফেলে এবং সেদিকে তাকেই খুঁজতে থাকে। অবশেষে জিমিন তাকে দেখতে পেয়ে যায় এবং টিম লিডারকে কল করলে সবাই এসে তাদেরকে আটকায় এবং মেয়েটিকে তখনই সাথে সাথে অ্যাম্বুলেন্স ডেকে তাকে পাঠিয়ে দেওয়া হয় হসপিটালে। আর সুইয়ং সেখানে চুপচাপ বসে থাকে চাদর গায়ে দিয়ে। সেখানে টিম লিডার এসে বলে, গুড জব, খুব ভালো কাজ করেছো। সুইয়ং হিয়নজেকে জিজ্ঞেস করে, তুমি আমাকে কেন হেল্প করলে। তখন হিয়নজে জানায়, আমি তোমাকে হেল্প করিনি, বরঞ্চ তুমিই আমাকে হেল্প করেছো। এরপরে সে কান থেকে সেটি খুলে ফেলে আর হিয়নজিও সেই সময় তার কানেকশনটি অফ করে দেয়। এরপর দেখানো হয় তারা গাড়িতে ফিরছে, সবাই চুপচাপ। সুইয়ং হিয়নজের কথাই ভাবছিল যে হিয়নজে তাকে বলেছে যে আমি তোমাকে কখনো হেল্প করিনি, এটি তুমি যে তুমি তোমার যোগ্যতাকে প্রমাণ করেছ। এরপরে আমাদের পুলিশ স্টেশনে দেখানো হয় সেখানে সাংবাদিক সম্মেলনে কথা বলছে সুপারিনটেনডেন্ট এবং টিম লিডার। সেখানে সাংবাদিকরা প্রশ্ন করলে তারা সব জবাবই দেয় যে তারা একজন ভিকটিমকে জীবিত উদ্ধার করেছে যাকে কিডন্যাপ করা হয়েছিল এবং মেরে ফেলা হতো। ক্যাং সোয়াং একটা গোডাউনের বেসমেন্ট কিভাবে খুন করার উদ্দেশ্যে ব্যবহার করেছে পুরাটাই এখন পুলিশের কাছে প্রমাণ রয়েছে, সুতরাং পুলিশ তাকে যে কোনো সময় শাস্তি দিতে পারে। তখন একজন প্রশ্ন করে যে সাইকো কিলার তো 5 বছর আগেই মারা গেছে, তাহলে আপনারা এটা কি বলবেন। তখন তারা জবাব দেয় যে এটা আসলে কাগজে কলমে সে মৃত, কিন্তু এই যে তাকে আবার আমরা জীবিত পেলাম, সুতরাং তাকে আমরা মৃত বলতে পারছি না, এখন কেসই সামনের দিকে প্রমাণ করবে যে কি দাঁড়ায়। এরপর একজন প্রশ্ন করে যে এখন পর্যন্ত হুইনজে জীবিত আছে কিনা, কিন্তু এই প্রশ্নের কোনো জবাব না দিয়ে তারা সেখান থেকে চলে যায়। টিম লিডারের কাছে তখন সুইয়ং এসে বলে, আপনি কি জানতেন যে হিয়নজে এখানে ইন্টারভিন করবে। তখন সে বলে যে না, আমি জানি না যে সে ইন্টারভিন করেছে, কিন্তু আমার মনে হয়েছে যে সে করতে পারে। তখন বলে যে হ্যাঁ, উনি আমাকে গাইডলাইন দিয়েছে। এরপরে আমাদেরকে চিফকে দেখানো হয়, সেখানে চলে গেছে ডিটেকটিভ লি গিয়ে সব প্রোগ্রেস তাকে রিপোর্ট জানালে বলে যে তোমাকে আরও চোখ কান খোলা রাখতে হবে, সেই মেয়ে কীভাবে ঝাঁপিয়ে পড়লো, উদ্ধার করলো। তখন বলে যে এই ডিসিশন নিয়েছে টিম লিডার। এরপরে সে সেখান থেকে চলে যায়। তারপর তারা সবাই যখন খেতে বের হবে তখন পুলিশ স্টেশনের বাইরে সেখানে তাদেরকে পাস করে একটি ক্যাপ পরা লোক, আর তাকে খুব ভালোভাবে খেয়াল করে সুইয়ং। কিন্তু সবার ডাকাডাকিতে সে তখন তাদের সাথে চলে যায় খেতে। আর সেখানে খাবার দাবার চলে আসলে তখন সেই রেস্টুরেন্টের মহিলাটিকে বলে যে আপনি এত সবজি দিয়েছেন কেন, বেশি করে মাংস দেবেন, আজকে আমরা একটা সাকসেসফুল পার্টি করব। তখন তাদের সাথে এসে যোগ দেয় লি। বলে টিম লিডার কোথায় গেল, টিম লিডার কেন আসলো না। সে তখন বলে টিম লিডার আপনাদের জন্য একটি টোকেন পাঠিয়েছে। টিম লিডার তাদের সবার জন্য ড্রিঙ্কস করার জন্য গিফট পাঠিয়েছে। এতে তারা খুবই খুশি হয় এবং খুব এনজয় করতে থাকে সেখানে।
আর এদিকে টিম লিডারকে দেখানো হয় সে চলে গেছে হিয়ঞ্জের কাছে। হিয়ঞ্জিকে জিজ্ঞেস করে মেয়েটি কেমন, তাকে কি আমাদের টিমে নেওয়া যায়। হিয়ঞ্জে বলে আসলে মেয়েটি ততটা ভালো নয়। তখন বলে ততটা খারাপও না, কিন্তু কি বলো, আজকে কিন্তু সেই ঝাঁপিয়ে পড়ে মেয়েটাকে বাঁচিয়েছে। হিয়ঞ্জে তোমার কি মনে হয় সেই বাসটার এখনো বেঁচে আছে? তখন হিয়ঞ্জে বলে সে বেঁচে থাকলে কোনো না কোনো অ্যাপ্রোচ নিত, আমার মনে হয় সে বেঁচে নেই। বলে আমারও তাই মনে হয়। এটি বলে সে তখন সেখান থেকে চলে যায়। আর হিয়ঞ্জে তখন তার হাতের আংটিটির দিকে তাকায় দেখতে থাকে। এরপরে সিন কাট করে দেখানো হয় সুইয়ং একটি ড্রিঙ্কস কেনার জন্য মেশিনের কাছে গিয়ে কয়েন ঢুকানোর চেষ্টা করছে, কিন্তু কয়েনটা আর ঢুকাতে পারে না। মেশিনের কোনো প্রবলেম হয়েছে কিনা বুঝতে চেষ্টা করে। সিন কাট করে আবারও সাইকো কিলার ক্যাংসোয়াংকে দেখানো হয় রুমের মধ্যে চুপচাপ বসে আছে, আর তাকে বাইরে থেকে দেখছে পুলিশ অফিসার একজন। সেইখানে তখন আপাদমস্তক ব্ল্যাক জ্যাকেটে ঢাকা একজন লোকও প্রবেশ করে। তাকে যে পাহারা দিচ্ছে তার তখন একটু ব্রেকে যাওয়ার দরকার, আর এইদিকে সেও কিলার মারতে আসছে তাকে। সে একজন পুলিশ অফিসারকে দেখে বলে তুমি ভাই একটু বসো, আমি একটু আসছি ওয়াশরুম থেকে। পুলিশ অফিসার তখন বসে তাকে পাহারা দিতে থাকলে আর একজন পুলিশ অফিসার বলে তুমি যেতে পারো, আমি বসছি। আর এইদিকে দেখানো হয় সেই মিসিং মেয়েদের লিস্ট এবং কার কত বয়স এই সব কিছু টিম লিডার খেয়াল করছে। টিম লিডার তখন বাকি সদস্যের জিজ্ঞেস করে কাংসোয়াং কোথায়, তারা তখন তাকে সেখানে নিয়ে যেতে চায়। আর এদিকে যে পুলিশ অফিসার পাহারা দিচ্ছিল তাকে, সেই আসলে সাইকো কিলার। সে এসে তখন সেই রুমের মধ্যে আস্তে করে প্রবেশ করে আর সেই তারটি বের করে, যে তার দিয়ে সে সবার গলা কাটে। আর এইদিকে সাইকো কিলার টেরি পায় না যে তার পিছনে আসলে প্রকৃত সাইকো কিলার এসে বসে আছে। কাংসোয়াং পিছনে ফিরে জিজ্ঞেস করে তুমি কে। আর এখানে সিন কাট করা হয়। একটু পরে পুলিশ অফিসার দেখে কাংসোয়াং টেবিলে শুয়ে আছে, আর সে তখন সাথে সাথে দৌড় মেরে গিয়ে দেখে কাংসোয়াংয়ের গলা দিয়ে রক্ত পড়ছে, আর কাংসোয়াং টেবিলের উপরে শুয়ে আছে। এবং দেখানো হয় সেখানে ফরেন্সিক এসে তার ছবি তোলা শুরু করেছে, এবং সেখানে তারা একটি সেই পেপারমিন্ট যে ক্যান্ডিটা রয়েছে ক্যান্ডিটা পায়, এবং সেটা দেখে তারা সবাই খুবই অবাক হয়ে যায়। ইনভেস্টিগেটিং টিম লিডারকে ডেকে বলে দেখুন আমরা কি পেয়েছি। আর এটি দেখে তারা তো অবাক হয়ে যায়, এবং আমাদেরকে আধা ঘন্টা আগের দৃশ্য দেখানো হয়। আধা ঘন্টা আগে যখন পানির জন্য অর্থাৎ জুসের জন্য চেষ্টা করছিল সুইয়ং এবং তার পয়সাটি পড়ে যায়, সে যখন পয়সাটি নিচে নিতে হয় ঠিক তখনই আর একজন এসে পয়সাটি তুলে দেয়, এবং সে তার মুখটি দেখতে পায় না, সে শুধু ধন্যবাদ জানায়। পয়সাটি তুলে দিয়ে লোকটি যখন চলে যায়, সে লোকটির জুতা, পায়ের শব্দ আর চলে যাওয়ার দিকে অবাক হয়ে খেয়াল করে। সাইকো কিলারের চলে যাওয়ার দিকে তার অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকার মধ্যে দিয়ে এই পর্ব 2 শেষ করা হয়। এপিসোড 3 শুরুতে আমরা দেখি পুলিশ সুপারিনটেন্ডেন্ট সেখানে এসে সবার সঙ্গে রাগারাগি করতে থাকে যে একটি পুলিশ স্টেশনের ভিতরে কিভাবে একজন সাসপেক্ট মারা যেতে পারে। আর তখন সে তাদেরকে একটি অ্যাপোলজি লেটার লিখতে বলে, কিন্তু তখন লিডার বলে যে তারা কেস সলভ করার পর সবাই অ্যাপোলজি লেটার লিখবে। আর তখন পুলিশ সুপারিনটেন্ডেন্ট বলতে যায় যে তারা এই কেসে আর কাজ করতে পারবে না। তখনই তার কাছে একটি কল আসে এবং সে ওখান থেকে চলে যায়। সিন কাট হয়ে আমরা পুলিশ সুপারিনটেন্ডেন্টকে তার একটি কলিগের সঙ্গে দেখতে পাই, এবং তার কলিগ তাকে জিজ্ঞাসা করছিল যে কাংসোয়ান কিভাবে মারা গিয়েছে। তখন সে বলে যে সে জানে না। তো তার কলিগ তাকে জিজ্ঞাসা করে যে সেই ছেলেটি আসলেই ফেরত এসেছে কিনা, যে 5 বছর আগে মারা গিয়েছিল, সে কি আসলেই মারা গিয়েছিল। তখন পুলিশ সুপারিনটেন্ডেন্ট বলে যে সে তো জানে না, তার কলিগই তো সেটা চেক করেছে। আর তখন সে কলিগ বলে যে হ্যাঁ, সে তো ঠিকই দেখেছিল যে সেই ছেলেটি আসলেই মারা গিয়েছে। সিন কাট হয়ে আমরা টিম লিডার সুইয়ং এবং জিমিনকে ফরেন্সিক ল্যাবে দেখতে পাই, এবং তারা যখন ল্যাবের ভিতরে যাচ্ছিল তখন জিমিনের ফোনে একটি কল আসে, আর তখন জিমিন পিছনে থেকে যায়। আর তাকে দেখে সুইয়ংয়ের খুব অদ্ভুত লাগে যে তার এই সময় কেন কল আসতে যাবে। আমরা দেখি তাকে পুলিশ সুপারিনটেন্ডেন্ট কল করেছিল তার কাছ থেকে ইনফরমেশন জানার জন্য, এবং সে তার অন্য একজন পুলিশ অফিসারকে বলে যে তাকে ওয়ান্দার আগে ক্রিমিনালকে খুঁজে বের করা লাগবে। পরে আমরা ওয়ান্দা, সুইয়ং এবং জিমিনকে ফরেন্সিক ল্যাবে দেখতে পাই, এবং ওয়ান্দা তার ফোনে হিয়ঞ্জেকে কল করে রাখে এবং সেটা সুইয়ং দেখে ফেলে। ওয়ান্দা পরে জিজ্ঞাসা করে ফরেন্সিক ওয়ার্কারকে যে তাকে কিভাবে মারা হয়েছে, আর ওয়ার্কার বলতে থাকে যে একটি চিকন তারের সাহায্যে তাকে সাফোকেট করে মারা হয়েছে। এবং সে বলে যে খুব সারপ্রাইজিং একটা জিনিস যে কাংসোয়ান নিজেকে ডিফেন্ড করতে যায়নি, কারণ সেখানে কোনো ডিফেন্ড মার্কস ছিল না। আর সেটা সে খুবই অবাক পাচ্ছে, কারণ নর্মালি এরকম সময় সবার বডিতে ডিফেন্ড মার্কস থাকে। সিন কাট হয়ে আমরা মুচন পুলিশ স্টেশনে চলে আসি, যেখানে পুলিশ সুপারিনটেন্ডেন্ট রিপোর্টার্সদেরকে ডেকে আনিয়েছিল, এবং সে তাদের সামনে চলে আসে এবং তাদেরকে যে বলে দেয়
যে কাংসুয়াং মারা গিয়েছে। তার মারা যাওয়ার কথা শুনে সবাই অনেক প্রশ্ন করতে থাকে এবং সে সবার প্রশ্নের উত্তরে বলতে থাকে যে সে সেটার উত্তর জানে না এবং পরে সে ওখান থেকে চলে যায়। সিন কাট হয়ে আমরা হিয়ঞ্জেকে দেখতে পাই এবং তাকে হওয়ান্দা ফোন করে এবং জিজ্ঞাসা করে যে তার কি মনে হয় যে এটা আসলেই সেই ছেলেটি ছিল। তখন হিয়ঞ্জে বলতে থাকে যে সেই ছেলেটি তো এভাবে কাউকে মারতো না। আর তখন হওয়ান্দা বলতে থাকে যে মানুষ মাঝে মাঝে তাদের ট্যাকটিক্স চেঞ্জ করতে পারে। আমরা দেখি হিয়ঞ্জের কাছে একটি ডক্টর এসেছিল এবং তাকে সে একটি মেডিসিন খাওয়ার জন্য দিয়ে সেখান থেকে চলে যায়। সিন কাট হয়ে আমরা সুয়ং আর জিমিনকে সিসিটিভি ক্যামেরা চেক করতে দেখতে পাই এবং সুয়ং নিজেকে সিসিটিভি ক্যামেরায় দেখে তার যে একজন লোকের সঙ্গে ধাক্কা লেগেছিল সেই কথাটা মনে করে। তখন জিমিন তাকে বলে যে আজকে এই পর্যন্তই থাক, তারা পরে বাকিটা চেক করবে। সিন কাট হয়ে আমরা দেখি হওয়ান্দা এবং তার টিম যখন একটি মিটিংয়ে যাচ্ছিল তখন তার কাছে একটি লোক এসে তার সঙ্গে কথা বলতে চায়। হওয়ান্দা তাকে ইগনোর করে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু সেই লোকটির সঙ্গে কথা বলতে থাকে এবং তাকে সে ও হিয়ঞ্জের ব্যাপারেও জিজ্ঞেস করে। তখন হওয়ান্দা তাকে হিয়ঞ্জের ব্যাপারে চিন্তা না করে নিজের ব্যাপারে চিন্তা করতে বলে এবং ওখান থেকে চলে যায়। পরে একজন আরেকজনকে জিজ্ঞাসা করে যে সেই লোকটি কে এবং সে বলে যে ওই লোকটির নাম জুংসক এবং সে হওয়ান্দার সঙ্গে একই টিমে ছিল, কিন্তু তার সঙ্গে হওয়ান্দার এবং হিয়ঞ্জের রিলেশন ভালো ছিল না। সিন কাট হয়ে আমরা একটি মেয়েকে তার কুকুরের সঙ্গে পার্কে দেখতে পাই এবং কিছুক্ষণ পর সেই কুকুরটি দৌড়ে একটি লোকের কাছে চলে যায় এবং সে সেই কুকুরের সঙ্গে খেলতে থাকে এবং কিছুক্ষণ পর বলে যে সেই কুকুরের মনে হয় কোনো অসুখ হয়েছে। সে সেই কুকুরটিকে একটু চেক করতে চায় এবং বলে যে সে একজন ওয়েট। আর তখন সে সেই কুকুরের কানের পাশ থেকে কিছু একটি নিয়ে তার পকেটে রেখে দেয়। সিন কাট হয়ে আমরা রিওর মিটিংয়ে চলে আসি এবং মিটিংয়ের আগে হওয়ান্দা হিয়ঞ্জেকে ফোন করে রাখে যেন হিয়ঞ্জে সব কিছু শুনতে পায়। মিটিং শুরু হওয়াতে রিওয়ের টিম 2 বলতে থাকে যে কাংসুয়াংয়ের 7টা অনেক ক্লোজ ফ্রেন্ড ছিল এবং তারা ভাবছে যে তাদের মধ্যেই কেউ একজন কাংসুয়াংকে মারতে পারে। আর তখন হিয়ঞ্জে ভাবতে থাকে যে কাংসুয়াংয়ের তো একটাও ক্লোজ ফ্রেন্ড ছিল না, 7জন কিভাবে আসলো। হিয়ঞ্জে তখন সুয়ংকে টেক্সট করে তাকে রাত্রে দেখা করতে বলে এবং পরে পুলিশ সুপারিনটেন্ডেন্ট রিও টিম 2কে এই কেসটা হ্যান্ডেল করতে বলে, যেটা শুনে টিম 1-এর সবাই খুবই রেগে যায় এবং টিম 2-এর সবাই খুব খুশি হয়ে যায়। পরে সুপারিনটেন্ডেন্ট সেখান থেকে চলে যায় এবং টিম 1-এর সবাই টিম 2-এর সঙ্গে রাগারাগি করতে থাকে। তখন হওয়ান্দাও সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু যাওয়ার আগে সে বলে যে তারা টিম 2-এর আগে এই কেসটি সলভ করবে। সিন কাট হয়ে আমরা আবার সেই ডাক্তারটিকে দেখতে পাই এবং সেই মেয়েটি তার কুকুরকে সেই ডাক্তারের অফিসে নিয়ে গিয়েছে। তার ডাক্তারটি বলে যে তার কুকুরকে এখন হসপিটালে ভর্তি করে দিতে এবং পরে এসে তার কুকুরকে নিয়ে যেতে, আর তাকে বলে যে তার কুকুরকে সে ফ্রিতে ট্রিটমেন্ট করবে। আর এই শুনে সেই মেয়েটি খুবই খুশি হয়ে যায়। মেয়েটি ওখান থেকে চলে যাওয়ার পর সে সেই কুকুরটিকে একটি খাঁচার ভিতর রেখে দেয় এবং সে একটি ক্যাবিনেটের ভিতর চলে যায়। সিন কাট হয়ে আমরা রাত্রে চলে আসি এবং সেই মেয়েটি হসপিটালে আসে এবং সে ডাক্তারকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পর সেই ডাক্তারটি তার পিছনে চলে আসে আর সে বলে যে সে তার কুকুরকে নিতে এসেছে। তখন ডাক্তারটি তাকে বলে যে তার কুকুরের অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছে আর তাকে সে সব কিছু ভিতরে বুঝিয়ে বলবে। আর তাকে সে ভিতরে নিয়ে যেতে থাকে, কিন্তু তখনই মেয়েটি ডাক্তারের হাতে রক্ত দেখতে পায়। আর ডাক্তারটি তখন তাকে জিজ্ঞাসা করে যে সেই মেয়েটি কি তার হাতের গান দেখে ভয় পাচ্ছে কিনা, এবং সেটা দেখে সেই মেয়েটি আসলেই ভয় পেয়ে যায় এবং সে দৌড়িয়ে যেয়ে দরজা খুলতে যায়, কিন্তু দরজা যেহেতু লক ছিল সে চিল্লাতে থাকে। এদিকে আমরা জিমিনকে দেখতে পাই যে কাংসুয়াংয়ের কল রেকর্ডস চেক করছিল। এদিকে আমরা দেখি সেই মেয়েটা সেই ডাক্তারের কাছ থেকে পালিয়েই তো গিয়েছে, কিন্তু সেই ডাক্তারটা তার পিছনেই ছিল। সে যেহেতু সেই ডাক্তারের কথা শুনছিল না, সেই ডাক্তারটি খুবই রেগে যায় আর সে তার মাথায় খুবই জোরে বাড়ি মারে। সিন কাট হয়ে আমরা দেখি সুয়ং হিয়ঞ্জের সঙ্গে দেখা করতে এসেছিল এবং হিয়ঞ্জে তাকে দেখে তাকে বলে যে কাংসুয়াংয়ের মনে হয় কোনো পার্টনার ছিল, আর তাকে মনে করতে বলে যে এর আগে পুলিশ স্টেশনে সে কি কোনো মানুষকে কোনো অদ্ভুত ব্যবহার করতে দেখেছে কিনা। তখন সুয়ং বলে যে সে সব কিছু মনে রাখতে পারে না, খালি সে কোনো ভয় পেলে এবং অন্যরকম ফিলিং হলেই সে সেই সিচুয়েশনটা মনে রাখে। আর তখন হিয়ঞ্জে বলে যে এটাও হতে পারে যে তার সব কিছুই মনে থাকে, কিন্তু সে ভয় না পেলে তার এটা কখনো খেয়াল হয় না। তো সুয়ং তখন বলে যে সে এই ব্যাপারটি কখনো খেয়াল করে দেখেনি, তো হিয়ঞ্জে তাকে ট্রাই করতে বলে। তখন সুয়ং তার চোখ বন্ধ করে মনে করতে থাকে। সে মনে করে যে সে এই দিন কোনো কিছুই তেমন আলাদা ছিল না, কিন্তু তারপর সে একটি লোকের কথা মনে করে যে একটু আলাদা ব্যবহার করছিল অন্যদের থেকে, এবং সে মনে করে যে সেই লোকের হাতে একটি কালো দাগ ছিল এবং তার কাছে একটি কালো ছাতা ছিল, এবং সে এই কালো ছাতাটা
মিনচির ক্রাইম সিনেও দেখেছিল এবং সেই লোকটি আর ওই লোকটি একই ছিল এটাও সে বুঝতে পেরে যায়। এবং তখন হিয়নজে জিজ্ঞাসা করে যে সেই লোকটির সঙ্গে কাংসনের কোনো লিঙ্ক আছে কিনা এটা খুঁজে বের করার চেষ্টা করতে। আর তখন সে ভাবতে থাকে যে সেই লোকটির কাছে একটি কুকুর ছিল এবং সনের কাছে সেই কুকুরের লিস্ট ছিল। তখন হিয়নজে সুইয়ংকে বলে যে তারা কোনো একটি ক্লু মিস করেছে এবং সেই ক্লু খুঁজতে তাকে সে কাংসনের বাসায় যেতে বলে। তো সিনকাটে আমরা দেখি সুইয়ং কাংসনের বাসায় চলে যায় এবং আমরা দেখি সেখানে একজন লোক ছিল। সুইয়ং দরজা খুলে ভিতরে ঢুকে এবং সে টর্চ দিয়ে ক্লু খুঁজতে থাকে। সে হিয়নজেকে বলে যে সে ভিতরে ঢুকেছে এবং হিয়নজে তাকে ক্লু খুঁজতে বলে। আর তখন সুইয়ং বলে যে অন্য পুলিশরা ক্রাইম রিলেটেড সব কিছু নিয়ে চলে গিয়েছে। আর তখন হিয়নজে বলে যে কাংসং নিজেই কোনো ক্লু রেখে যেতে পারে, তো তাও তাকে খুঁজতে বলে। সুইয়ং বলে যে সেখানে কিছু ছবি আছে। আর তখন হিয়নজে তার কথা শুনে তাকে একটু চুপ করতে বলে আর তাকে বলে যে সেখানে কেউ একজন আছে আর তাকে ওখান থেকে পালিয়ে যেতে বলে। তখন সুইয়ং কিছু বুঝে ওঠার আগে পিছনে যেই লোকটি ছিল সে সুইয়ংয়ের উপর বুকশেলফ ফালিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর তখন হিয়নজে শুনতে পায় যে রিউ টিম 2 সেখানে ইনভেস্টিগেশন করতে আসবে। তো হিয়নজে তাকে সেখানে একটি ক্লু খুঁজতে বলে আর বলে যে তাকে তাড়াতাড়ি খুঁজতে, কারণ রিউ টিম 2 সেখানে আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো সুইয়ং বুকশেলফের নিচ থেকে বের হয়ে আসে এবং সে তাড়াতাড়ি করে খুঁজতে থাকে যে সে লোকটি কী নিয়ে যেতে পারে, কিন্তু সে প্রথমে কিছুই খুঁজে পায় না। সে অনেকক্ষণ খোঁজার পর খেয়াল করে যে যেখানে একটি ছবি থাকার কথা সেখানে আর সেই ছবিটি নেই। আর তখন হিয়নজে বলে যে সে একটি ছবি কেন নিতে যাবে। আর তখন সুইয়ং ভাবতে থাকে যে সেই ছবির কর্নারে আরেকজন লোককে দেখা গিয়েছিল, এর জন্যই মনে হয় সেই লোকটি সেই ছবিটি নিয়ে চলে গিয়েছে। আর তখন সুইয়ং তার বাড়ি থেকে বের হয়ে সেখান থেকে পালিয়ে যায়। সিন কাট হয়ে আমরা হওয়ান্দাকে হিয়নজের সঙ্গে দেখতে পাই এবং হওয়ান্দা হিয়নজেকে জিজ্ঞাসা করে যে সেই লোকটির সঙ্গে কাংসনের কী রিলেশন থাকতে পারে। তখন হিয়নজে বলে যে সেই লোকটি কাংসনের সঙ্গে তার কুকুরের সাহায্যে দেখা করেছে, সেই লোকটি পশু প্রাণীদেরকে নিয়ে কিছু করতে পারে। পরে তারা সুয়ংকে নিয়ে কথা বলতে থাকে এবং ডিসকাস করতে থাকে যে সুয়ংকে তারা তাদের কাছে নিবে নাকি নিবে না। সিনকাট হয়ে আমরা মুচন পুলিশ স্টেশনে চলে আসি এবং আমরা দেখি রিউ টিমের সবাই একে একে অনেক ক্লুজ পেতে থাকে এবং তারা বুঝে যায় যে আসলে কে মার্ডারার ছিল এবং তারা সেই মার্ডারের নাম খুঁজে পায় চানকু এবং তারা সবাই মিলে তাকে ধরতে বের হয়ে যায় এবং তারা সুয়ংকেও ডেকে নেয়। তারা জিমিনকে সেখানে থেকে তাদের সব ডিটেলস জানাতে বলে। তারা যখন সেখান থেকে যাচ্ছিল তখন পুলিশ সুপারিনটেন্ডেন্ট তাদেরকে দেখে ফেলে আর পরে আমরা তাদেরকে সেই ডাক্তারকে ধরতে যেতে দেখতে পাই। জিমিন তাদের সেই ডাক্তারের লোকেশন সেন্ড করে দেয় এবং তারা সেখানেই যেতে থাকে। আর আমরা পরে মাঝে মাঝে ডাক্তারকেও দেখতে পাই যে সেই মেয়েটিকে টর্চার করছিল। এদিকে তাদের কাছে সেই ডাক্তারের ছবি চলে আসে এবং সুয়ং সেই ডাক্তারকে দেখে বুঝে যায় যে তারা ঠিক লোককেই ধরতে যাচ্ছে এবং সে কাংসনের সঙ্গে কানেক্টেড। এবং এদিকে আমরা সেই ডাক্তারকে দেখি যে একটি হাতুড়ি নিয়ে সেই মেয়েকে মারতে যাচ্ছিল। সেই মেয়ে তাকে ছেড়ে দিতে বলে, কিন্তু সে সেই মেয়ের সঙ্গে আরও মজা করতে থাকে এবং তাকে আরও টর্চার করতে থাকে। এদিকে রিউয়ের সবাই জিমিনের দেওয়া লোকেশনে চলে আসে এবং তারা সেই হসপিটালের দরজা ভেঙে যখন ভিতরে ঢুকে তখন আমরা দেখি যে সেই ডাক্তার যেখানে ছিল সেখানেও খুব জোরে শব্দ হয়, কিন্তু আমরা জানতে পারি যে সেই হসপিটালে আসলে সেই ডাক্তারটি ছিল না, কারণ সেই ডাক্তারকে সাসপেন্ড করা হয়েছিল। তারা বুঝে যায় যে সেই ডাক্তার আসলে এখন আরেকটি সিক্রেট হসপিটাল চালাচ্ছিল, তো তারা সেই ডাক্তারকে খুঁজতে আলাদা হয়। এদিকে সেই লোকটি দেখে যে সেই মেয়েটি তার কাছ থেকে দূরে চলে গিয়েছে এবং সেটা দেখে সে আরও রেগে যায়। এদিকে সুয়ং যখন একা হয়ে গিয়েছিল সে তার পকেট থেকে বের করে এয়ারপডস পরে নেয়, যেটার অন্য পাশে হিয়নজে ছিল। সে তার কাছে সাহায্য চায় এবং সে দৌড়াতে থাকে। তখন হিয়নজে তাকে বলে যে যেই ছবিটি ছিল সেই ছবিটি ভালোভাবে ফোকাস করতে এবং সেই ছবিটি থেকে ক্লু নিতে। তখন সুয়ং বলে যে সেই ছবির পিছনে একটি ব্যাকগ্রাউন্ড ছিল এবং হিয়নজে সেই ব্যাকগ্রাউন্ডকে খুঁজতে বলে। সুয়ং অনেক খোঁজার পর সেই ব্যাকগ্রাউন্ডটি দেখে এবং সে সেই ব্যাকগ্রাউন্ডের অপোজিটে একটি অ্যানিমাল হসপিটাল দেখতে পায়। সে তখন রিউ টিম মনের সঙ্গে সে অ্যানিমাল হসপিটালের ভিতরে যায় এবং তারা সেখানে যে চেকিং করা শুরু করে এবং তখন সেই ডাক্তারের ফোনে একজন মেসেজ দেয় যে সেখানে পুলিশরা চলে এসেছে এবং ডাক্তারও সিসিটিভি ক্যামেরায় দেখে ফেলে তাদেরকে। আর এদিকে আমরা সুয়ংকে দেখি যে সেই হসপিটালে সেই কালো ছাতাটি দেখতে পায় যে সেটা এর আগে পুলিশ স্টেশনেও দেখেছিল। তারা সেখানে অনেকক্ষণ চেক করার পরেও কিছু খুঁজে পায় না।
এদিকে ডাক্তারটি নিচের একটি দরজা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে সুইয়ং একটি ক্যাবিনেটের ছবি দেখে, যেটা দেখে তার অদ্ভুত লাগে এবং তার কলিগ তখন সেই ক্যাবিনেট চেক করে এবং সেখানে সে একটি সিক্রেট প্যাসেজওয়ে খুঁজে পায়। এদিকে ডাক্তারটি একটি গাড়ি নিয়ে সেখান থেকে তখন পালিয়ে যায়। এদিকে রিউয়ের টিম সে প্যাসেজওয়ে থেকে একটি বেসমেন্টে চলে যায় এবং তারা সেখানে সেই মেয়েটিকে খুঁজে পায় এবং তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য একটি অ্যাম্বুলেন্স কল করে। পরে তারা সবাই সেই ডাক্তারকে ধরা নিয়ে ব্যস্ত হয়ে যায় এবং জিমিন তাদেরকে সেই ডাক্তারের লোকেশন জানাতে হেল্প করতে থাকে। পরে জিমিনের কাছে সেই পুলিশ সুপারিনটেন্ডেন্ট চলে আসে এবং তাকে আবার ব্ল্যাকমেল করতে থাকে। এদিকে হিয়ঞ্জে কাংসোয়ান আর সেই ডাক্তারের ট্যাকটিক্সগুলো নিয়ে ভাবছিল এবং তাদের সব ট্যাকটিক্সগুলো দেখে সে বুঝতে পারে যে তাদের সঙ্গে আরও একজন লোক কাজ করছিল। পরে আমরা জিমিনকে দেখি যে এখনও হোয়ান্দাকে ডাক্তারের লোকেশন নিয়ে হেল্প করছিল এবং সে হোয়ান্দাকে এটাও বলে দেয় যে রিউ টিম 2ও সেখানে যাচ্ছিল। এদিকে আমরা চানকু অর্থাৎ সেই ডাক্তারকে দেখতে পাই এবং একজন পুলিশ তাকে দেখে চিনতে পায় এবং তাকে ধরতে যায়, কিন্তু তার আগে সে গাড়ি চালিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আমরা আবার হিয়ঞ্জেকে দেখতে পাই এবং সে জুনসুকের একটি লাইভ দেখছিল, যেখানে জুনসুক বলছিল যে পেপারমেন্ট ক্যান্ডির সাইকো কিলার বেঁচে নেয়, সে যদি বেঁচে থাকে তাহলে সে যেন এসে জুনসুককে মেরে ফেলে। এদিকে আমরা সেই ডাক্তারকে আবার দেখি যে সমুদ্রের পাশে চলে আসে এবং সে প্রত্যেকটি নৌকায় একজনকে খুঁজছিল। দিয়ে তার সামনে একজন ওয়ার্কার চলে আসে এবং সেই ওয়ার্কার তাকে জিজ্ঞাসা করে যে সে এখানে এত রাতে কী করছে, আর সে সেই ওয়ার্কারকে বলে যে তার ফোন হারিয়ে গিয়েছে আর সে একটি কল করতে চায়। তখন সেখানে রিউ টিম 1 চলে আসে এবং তাদেরকে দূর থেকে পুলিশ সুপারিনটেন্ডেন্ট দেখছিল এবং তারা সেখানে যে সেই ওয়ার্কারের লাশ খুঁজে পায় এবং তারা পরে ভাগাভাগি হয়ে সেই ডাক্তারকে খুঁজতে থাকে। তারা সব জায়গায় ডাক্তারকে খুঁজে আর আমরা দেখি সেই ডাক্তারটি একটি কন্টেনারের ভিতর চলে গিয়েছিল। এদিকে সুইয়ং এবং তার কলিগের সামনে দুটি রাস্তা আসে, তো তারা দুইজন দুটা আলাদা রাস্তায় চলে যায় এবং সুইয়ং তখন সেই কন্টেনারের সামনে চলে আসে আর সে বুঝতে পারে যায় যে ডাক্তারটি এখানেই আছে। সে ভিতরে ঢুকে এবং হিয়ঞ্জে তাকে হেল্প করতে থাকে। কিছুক্ষণ পর সেই ডাক্তারটি তাকে দেখে ফেলে এবং সে তার উপর অ্যাটাক করে, আর এটা হিয়ঞ্জে বুঝে যায় এবং সে হোয়ান্দাকে বলে দেয় যে সুইয়ং কোথায় আছে এবং তাকে তাড়াতাড়ি সেখানে চলে যেতে বলে এবং সুইয়ংকে সে ডাক্তার সেখান থেকে নিয়ে যায় এবং এই সিনের মধ্য দিয়েই এই এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোড 4-এর শুরুতে আমরা দেখি হোয়ান্দা আর মুন সুইয়ংকে খুঁজতে যায়, আর এদিকে ডাক্তারটি একটি শব্দ শুনতে পায় আর সে বুঝে যায় যে সেখানে আর কেউ একজন ছিল এবং সে আরেকজন সেই ডাক্তারটির উপর পরে অ্যাটাক করে। আর এদিকে আমরা আবার হোয়ান্দাকে দেখতে পাই যে সুইয়ংকে খুঁজছিল এবং সে তার এয়ারপ্লাগস খুঁজে পায়। তখন হিয়ঞ্জে তাকে বলে যে সুইয়ং ওখানকার আশপাশে কোথাও আছে। তখন তারা সেখানে একটি আইসরুম দেখে আর তারা সুইয়ংকে তার ভিতরে খুঁজে পায়। সেখানে তখন পুলিশ সুপারিনটেন্ডেন্ট চলে আসে রিউ টিম 2 এর সাথে এবং সে রিউ টিম 2কে সব জায়গায় খুঁজতে বলে আর সে হোয়ান্দার উপর খুবই রাগ করে। সিন কাটে আমরা দেখি সুইয়ং থেসাংকে কন্টেনারের ভিতর একা যাওয়ার জন্য সরি বলে, আর এদিকে পুলিশ সুপারিনটেন্ডেন্ট হোয়ান্দার উপর খুবই রেগেছিল এবং সে তাকে বলে যে এই নিয়ে আর কোনো ঝামেলা না বাড়াতে আর সুইয়ংকে এখান থেকে পাঠিয়ে দিতে। সিন কাট হয় আমরা দেখি বরফ কল থেকে বরফ আসছিল এবং সেটি একটি লোক ট্রাকে তুলছিল। তখন সেই ডাক্তারের মাথা সহ একটি বরফের খণ্ড চলে আসে আর সেটা দেখে সেই লোকটি খুবই ভয় পেয়ে যায়। পরে ফরেন্সিক টিম সেই বরফটি সেখান থেকে নিয়ে চলে যায় আর পুলিশ সুপারিনটেন্ডেন্ট কমিশনারকে ফোন করে বলে যে সে সব কিছুর ব্যবস্থা নিয়ে নিবে। পরে হিয়ঞ্জে সব ফ্যাক্টসগুলো তার মাথায় আনতে থাকে আর ভাবতে থাকে যে সেই ডাক্তারটিকে আসলে কে মারতে পারে। সিন কাট হয়ে আমরা রিউ টিমের সবাইকে কমিশনার জেনারেলের সঙ্গে একটি মিটিংয়ে দেখতে পাই এবং কমিশনার এবং সুপারিনটেন্ডেন্ট বলছিল যে এটা মার্ডার হতেই পারে না, এটা এমনি অ্যাক্সিডেন্টাল কেস হতে পারে, তো তারা এই কেস নিয়ে আর ইনভেস্টিগেশন করতে চায় না। তখন হোয়ান্দা বলে যে এটা একটি সিরিয়াল কিলিং হতে পারে, তো সেটা নিয়ে সে আরও ইনভেস্টিগেশন করতে চায় যাতে কমিশনার জেনারেল রাজি হয়ে যায়। সিন কাট হয়ে আমরা জিমিনকে দেখি যে হোয়ান্দার পুলিশ স্টেশনে ইমেল করছিল কারণ হোয়ান্দা রিউ টিমের মেম্বার ছিল না। পরে জিমিনের কাছে একটা কল আসে এবং জিমিন সুইয়ংকে বলে যে হোয়ান্দা তার সঙ্গে দেখা করতে চায়। সুইয়ং যখন হোয়ান্দার সঙ্গে দেখা করতে চায় তখন হোয়ান্দা প্রথমে তার সঙ্গে এমনিতেই কথা বলতে থাকে আর পরে তাকে রিউতে জয়েন করার জন্য একটি জয়েনিং লেটার দেয়, যেটা দেখে সুইয়ং খুবই খুশি হয়ে যায়। সিন কাট হয়ে আমরা দংশিককে দেখতে পাই এবং তাকে তার বস এসে বলে যে সুইয়ংয়ের রিউতে চান্স হয়ে গিয়েছে। সে সেটা শুনে সুইয়ংকে তখনই ফোন করে এবং তাকে কংগ্রেচুলেশনস জানায়। সিন কাট হয়ে আমরা দেখি সুইয়ং তার রিউয়ের ইউনিফর্ম পরে টিমের সবার সামনে আসে এবং সবাই তাকে দেখে খুবই খুশি হয়ে যায়। তখন মুনসু বলে যে তাদের টিমের সবার একসাথে ছবি নেওয়া উচিত এবং তারা সবাই একসাথে ছবি তুলে।
সিন কাট হয়ে আমরা কমিশনারকে একটি রেস্টুরেন্টে দেখতে পাই এবং সেখানে পুলিশ সুপারিনটেন্ডেন্টও চলে আসে। সে এসে কমিশনারকে একটি পেপারমিন্ট ক্যান্ডি দেয়, আর তখন কমিশনার তাকে জিজ্ঞাসা করে যে সে এটা কোথায় পেয়েছে। তখন সে বলে যে সে এটা চানগু অর্থাৎ সেই ডাক্তারের মুখের ভিতর থেকে পেয়েছে এবং তার মনে হয় যে 5 বছর আগে সাইকো কিলারটি মারা যায়নি এবং সে এখনও বেঁচে থাকতে পারে। তারা দুইজনেই ডিল করে যে তারা ওয়ান্দাকে এই ব্যাপারে বলবে না, আর তখনই সেখানে জুনসক চলে আসে এবং সেখানকার দরজা লাগিয়ে দেয়। সিন কাটা আমরা সিয়ংকে দেখি এবং সে তার বাসায় এসে তার মা বাবার একটি ছবি দেখে এবং সে তার মায়ের সঙ্গে কথা বলতে থাকে। সে বলে যে সে তার মাকে যে মেরেছে তাকে খুব তাড়াতাড়ি ধরে ফেলবে। এরপর আমরা হিয়ঞ্জের কাছে চলে যায় এবং হিয়ঞ্জে ভাবতে থাকে যে চানগুকে কে মেরেছে। সে অনেক ভাবার পর বুঝতে পারে যে তাদের দুজনকে একজনই মেরেছে, আর তারপর আমরা সেই সাইকোর কাছে চলে যাই যে চানগু আর কাংসনকে মেরেছে এবং আমরা দেখি যে তার পরের ভিকটিম জুনসক। সিনকাটরে আমরা জুনসককে দেখি এবং সে তার গাড়িতে যেয়ে দেখে যে সেখানে কেউ ডিম ছুঁড়ে মেরেছে এবং সেটা দেখে সে খুবই রেগে যায়, আর সে তার সিসিটিভি ক্যামেরা চেক করে, কিন্তু সেই লোকটি মাস্ক পরেছিল। সে তখন তার গাড়িতে একটি পেপারমিন্ট ক্যান্ডি খুঁজে পায় এবং সে সেটাতে বেশি কিছু খেয়াল না করে সেটা ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। সিনকাঠে আমরা মুচন পুলিশ স্টেশনে চলে আসি এবং আমরা দেখি ধংশিক সেখানে এসেছে। তখন সেখানে সিয়ং চলে আসে এবং ধংশিক তার সঙ্গে মজা করতে থাকে। সে তার অফিস দেখতে চায়, কিন্তু সিয়ং বলে যে সেখানে অনেক ময়লা পড়ে আছে আর তাকে কফি খেতে নিয়ে যায়। তারা সেখানে অনেক গল্প করে এবং ধংশিক পরে তাকে একটি সানগ্লাস গিফট করে এবং তারপর সে ওখান থেকে চলে যায়। দিন কাটায় আমরা জুনসককে দেখি এবং তার মনে হচ্ছিল যে কেউ তাকে ফলো করছিল। তো সে পুলিশ সুপারিনটেন্ডেন্টকে কল করে আর বলে সেফটির জন্য যেন কিছু পুলিশ অফিসার তাকে গার্ড করে। পরে আমরা দেখি থেসাং আর মুনসু তাকে গার্ড করছিল এবং সে পরে গলফ খেলতে বাইরে বের হয়, আর তখনই একজন লোক এসে তাকে অ্যাটাক করতে যায়। তখন থেসাং আর মুনসু সেখানে দৌড়িয়ে যায়, আর তাদেরকে দেখে সেই লোকটি জুনসককে ফেলিয়ে দিয়ে সেখান থেকে দৌড়াতে থাকে। আর তখন সিয়ংও সেখানে চলে আসে এবং সেও সেই কিলারের পিছনে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে সিয়ং রাস্তার পাশে কিছু কালো কাপড় পরে থাকতে থাকে এবং সেটার পাশে সে একটি ছোট্ট বোতামও দেখতে পায়। তারা মার্কেটে যেয়ে সেই লোককে খুঁজতে থাকে, কিন্তু অনেক খোঁজার পরেও তাকে পায় না। তখন সুয়ং একজন লোককে খেয়াল করে এবং সে তখন সেই রাস্তার পাশের বোতামের কথা মনে করে এবং সে দেখে যে সেই লোকের হাতেও সেই একই বোতাম আছে, আর সে সেটা মুনসু আর থেসাংকে বলে। আর তখন তারা তাকে টার্গেট করে, আর থেসাং তার কাছে যখন যায় তখন সেই লোক তার কাছ থেকে পালিয়ে যেতে চায়, কিন্তু তখন তার সামনে মুনসু চলে আসে এবং তাকে অ্যারেস্ট করে ফেলে। সিনকাট হয়ে আমরা দেখি সেই লোকটিকে মুনসু আর সুয়ং কোয়েশ্চেন করছিল এবং সেই লোকটির নাম ছিল মিয়ংহ। মিয়ংহ বলে যে সে জুনসককে মারতে যায় কারণ জুনসকের জন্য তার বোন সুইসাইড করেছে। আর তখন সুয়ং জিজ্ঞাসা করে যে সে কি জুনসকের গাড়িতে সেই ক্যান্ডিটি রেখেছে কিনা, কিন্তু তার উত্তর মিয়ংহ দেয় না। পরে আমরা দেখি জুনসকের একটি ফ্যান মিটিং চলছিল যেখানে সে তার বই সিগনেচার করছিল। পরে সেখানে একটি লোক আসে এবং জুনসক তার বই সিগনেচার করতে যায়, আর তখনই সেই লোক বলে যে সে কি তার প্রমিস রাখবে কিনা। তখন জুনসক বলে কিসের প্রমিস, আর সে বলে যে সেই সাইকো কিলারটি বেঁচে থাকলে জুনসক যে নিজে মারা যেতে রাজি আছে সেই মারা যাওয়ার প্রমিস। আর তখন জুনসক বলে যে সে শিওর যে সেই সাইকো কিলার মারা গিয়েছে, তো অবশ্যই। আর তখন সেই কথা শুনে সেই লোকটি হাসতে থাকে। সিনকাঠায় আমরা পুলিশ স্টেশনে চলে আসি এবং রিপ টিউমওয়ান সেখানে কেস নিয়ে ডিসকাস করছিল এবং তখন তাদের কাছে একটি পার্সেল আসে এবং থেসাং সেই পার্সেল খুলে দেখে যে সেখানে জুনসকের বই ছিল এবং সেটা সাইন করা ছিল এবং এর পরের দিনে ডেট দেওয়া ছিল। সেটা তারা কেউই বুঝতে পারে না, আর মজা করতে থাকে যে জুনসক এমনি শো অফ করতে যাচ্ছিল। সিনকাট হয়ে আমরা সুয়ং এবং হোয়ান্দাকে হিয়ঞ্জের সঙ্গে দেখতে পাই এবং হিয়ঞ্জে বলছিল যে কাংসোয়ান আর চাংগুকে একই লোক মেরেছে, এখন সে আরও একজনকে মারতে পারে। আর তখন তারা ভাবতে থাকে যে সেই লোকটি কাকে মারতে পারে, আর তখন হিয়ঞ্জে বলে যে সেই লোকটি এখন জুনসককে মারবে, কারণ জুনসক খালি শো অফ করতে থাকে যে সেই লোকটি আসলে মারা গিয়েছে। তখন সুয়ং জিজ্ঞাসা করে যে সেই লোকটি এরকম কেন করছে, আর তখন হিয়ঞ্জে বলে যে সেই সাইকো হিয়ঞ্জেকে একটি মেসেজ দিতে চায়, সে হিয়ঞ্জেকে বলতে চায় যে সে এখনও বেঁচে আছে, এর জন্যই সে এতগুলো মানুষকে মেরেছে। আর আমাদের কি হোয়ান্দা জিমিনকে এবং টিমের সবাইকে ফোন করে সব কিছু বলে দেয় এবং সে জুনসককেও ফোন করতে চায়, কিন্তু জুনসক তার ফোন ধরে না। তারা সবাই জুনসকের যেখানে লাইভ ব্রডকাস্টিং হবে সেইখানে যাচ্ছিল এবং আমরা দেখি যে কিছুক্ষণ পরেই জুনসকের লাইভ ব্রডকাস্ট স্টার্ট হবে। তারা
লাইট ব্রডকাস্ট স্টার্ট করে ফেলে এবং সেই লোকটিও উপরে চলে আসে সেই লাইট ব্রডকাস্টের। আর তখন সেখানে রিউয়ের টিম চলে আসে এবং তারা সব জায়গায় সাইকো কিলারকে খুঁজতে থাকে এবং সাইকো কিলার তখন লাইভ ব্রডকাস্টে বিভিন্ন কমেন্টস করতে থাকে আর তার প্রমিসের ব্যাপারেও জিজ্ঞাসা করে। আর সবগুলোতেই জুনসুক এমনি এমনি কথা বলে যায় আর নিজেকে খুব শো অফ করতে থাকে। যে তাদেরকে একটু হেল্প করতে যায় কিন্তু তাদের লাইন কেটে যেতে থাকে, তো সে সুয়ংকে আর তেমন হেল্পও করতে পারে না। সুয়ং সেটের সাইডেও লোকদেরকে খুঁজতে থাকে যে কে আসলে জুনসুককে মারার চেষ্টা করতে পারে, কিন্তু সেও আর কাউকে খুঁজে পায় না। পরে সাইকোটি আবার কমেন্ট করে যে সে কি তার প্রমিস স্কিপ করবে কিনা, আর তখন জুনসুক আবার বলে যে হ্যাঁ সে তার প্রমিস রাখবে। আর কিছুক্ষণ পর সাইকো কিলার একটি বাটন প্রেস করে তার ইঞ্জিনের, আর তার উপর থেকে তখন একটি পাতলা দড়ি নামতে থাকে এবং সেই দড়িটি কেউই দেখতে পায় না। আর তখন জুনসুক একটি পেপারমেন্ট ক্যান্ডি দেখে এবং তখনই সাইকো একটি বাটন প্রেস করে আর তার গলায় সেই দড়িটি লেগে যায় এবং তার গলা কেটে দিতে থাকে। আর সেই সাইকোটি সেটা দেখে খুবই খুশি হতে থাকে আর সবাই সেখানে খুবই অবাক হয়ে যায়। তখনই লাইভে বন্ধ করে দেওয়া হয় আর সবাই খুবই ভয় পেয়ে যায় এবং সেখান থেকে সবাই পালিয়ে যেতে থাকে। ওয়ান্দা কাউকে ওখান থেকে যেতে দিতে নিষেধ করে, কিন্তু সবাই খুবই ভয় পেয়ে গিয়েছিল তাই সবাই দৌড়াতে থাকে। তখন সুয়ং উপরে একজন লোককে দেখতে পায় এবং সে সেই লোকের পিছু পিছু করতে থাকে আর সে বুঝতে পারে যে সেই লোকটি আসলে জুনসুককে মেরেছে। সে তার পিছু পিছু করে নিচে যায় আর সে তাকে থেমে যেতে বলে। লোকটি তখন সেখানে থেমে যায়, কিন্তু কিছুক্ষণ পর দুটি লোকের পিছনে সে লুকিয়ে পড়ে আর তাকে আর সুয়ং খুঁজে পায় না। পরে সে সেখান থেকে আবার ব্রডকাস্ট রুমে চলে যায় এবং সে আবার জুনসুককে ঝোলানো অবস্থায় দেখতে পায় এবং সে দেখে যে জুনসুকের টেবিলে সেখানে একটি পেপারমেন্ট ক্যান্ডি ছিল আর সে বুঝে যায় যে সে সাইকো কিলারটি মেরেছে। আর এর মধ্য দিয়েই এপিসোড 4 শেষ হয়ে যায়। কেমন লেগেছে আমাদের আজকের এই নাটক এক্সপ্লানেশনটি? যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই থ্রিলার ড্রামাটির অন্যান্য পর্বগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর সাবস্ক্রিপশানের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে আমরা যখনই কোনো নতুন পর্ব আপলোড দিব বা অন্যান্য মুভি আপলোড দিব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভিডিও ভালো লাগলে একটি লাইক আশা করছি আপনাদের সবার কাছে। আর এতক্ষণ ধরে আমাদের সাথে থেকে এই নাটকটি এনজয় করবার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।